আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি অনেকদিন আগে ভূত এফএমে আমি শেয়ার করেছিলাম। এই ঘটনাটি খুবই অদ্ভুত এবং অমীমাংসিত একটি ঘটনা। ঘটনাটি অনেক ভয়ানক, কিন্তু এই ঘটনাটি বিভিন্ন অ্যাঙ্গেলে আমি আসলে ব্যাখ্যা করার চেষ্টা করলেও ফাইনালি এই ঘটনাটি আসলে কোনো সলিউশন আমি পাইনি এবং অনেকেই সেটি আর পায়নি। শুধু আমি নয়, অনেকেই পায়নি। যাই হোক, আমি সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যখন আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে, তখন আমাদের এই উপমহাদেশে রাজস্ব আয় এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তৎকালীন ইংল্যান্ড থেকে 16 থেকে 21 বছর কি 23 বছর বয়সী বিভিন্ন শিক্ষিত যুবকদেরকে রিক্রুট করা হতো। তারা পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত হতেন এই উপমহাদেশে। তাদেরকে মূলত আইসিএস অফিসার বলতো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ইতিহাস অনেক ব্যাপক। ইম্পিরিয়াল সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এরকম বিভিন্ন নামে বিভিন্ন সময় নামকরণ করা হয়েছে। তবে আইসিএস নামেই বেশি পরিচিত আর কি, এই জন্য আমি সেটি আপনাদেরকে বলছি। তখন একজন ব্যক্তি, তার নাম ছিল স্টিভেনসন। আমি যখন ভূতে ফেমে শেয়ার করেছিলাম তখন ওনার নামটি আমি আসলে তখন আমি জেনেছিলাম না, অনেক পরে তার নামটি আমি জানতে পেরেছিলাম। তার নাম ছিল স্টিভেনসন। উনি বাংলাদেশ তো না, ওই সময় আমাদের যে উপমহাদেশ তখন আসেন, ওই সময় অবিভক্ত বাংলা যেটা ছিল আর কি, ওই অবিভক্ত বাংলার নীলফামারী অঞ্চল, আজকের যে উত্তরবঙ্গের যে নীলফামারী জেলা, ওই নীলফামারী, ওখানে উনি এসেছিলেন। তো ওখানে উনি মোটামুটি বেশ অনেক দিন ধরেই কর্মরত ছিলেন। উনি, ওনার স্ত্রী, ওনার একটা মেয়েও ছিল, 12-13 বছর বয়সে একটা মেয়ে ছিল। তো সেখানেই উনি সরকারি কোয়ার্টারে উনি সেখানে থাকতেন। সাধারণত ছোট ছোট যেই সমস্ত মামলাগুলো হতো বা ছোটখাটো ক্রাইম যেগুলো হতো, সেগুলোতে সাধারণত আইসিএস অফিসাররা সরাসরি ক্রাইম সিন করতে যেতেন না, কিন্তু স্পর্শকাতর হলে সেই জায়গাগুলোতে তারা যেতেন। এমনই এক রাত তখন আনুমানিক 2টো কি 2:30 বাজে। তখন থানার একজন কনস্টেবল এসে ওনাকে ডাক দেয়। যেহেতু থানার পাশে ওনার কোয়ার্টার ছিল, সেখানে এসে ডাক দেয়। তো সেখানে ডাকাডাকি করার পর উনি ঘুম থেকে ওঠেন, এত রাত্রে ডাকার কারণ জিজ্ঞাসা করেন। তো কারণ জিজ্ঞাসা করার পর ওই কনস্টেবল বলে যে একটা বাড়িতে একটা মার্ডার হয়েছে, কিন্তু লাশটি খুবই সাংঘাতিক রকমের। তারা ঘরে ঢুকতে পারছে না, কিন্তু জানালা দিয়ে সে লাশটি দেখতে পাচ্ছে। এখন এই লাশটি যদি তারা দরজা ভেঙে ঢোকেও, ওই লাশটি ধরার সাহস পাচ্ছে না, কারণ খুবই ব্যতিক্রমী একটি লাশ এবং ভয়ঙ্কর লাশ। এই জন্য আপনাকে একটু যেতে হবে। আপনি সেখানকার অবস্থা বিবেচনা করে কিভাবে আমরা এই কাজটি করতে পারি, তদন্ত শুরু করতে পারি, সেই বিষয়ে একটু দিক নির্দেশনা দেবেন। উনি জামাকাপড় পরে রেডি হয়ে যান এবং কনস্টেবলদের সাথে বেরিয়ে যান। ওনার থানা থেকে 7 থেকে 8 কিলোমিটার দূর একটা জঙ্গলের পাশে সেই একটা গ্রাম, ওই গ্রামেরই একটি বাড়ি। উনি প্রথমে জানালার কাছে যান। জানালার কাছে গিয়ে দেখেন ওই জানালাটির একটি পার্ট, জানালার তো সাধারণত 2টো অংশ থাকে, তো একটি অংশ খোলা। আমরা জানি যে জানালার যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ভেতরে আমরা দেখি একটা সিটকিনি, আমরা এই সিটকিনিটা লাগাই, আর যেই অংশটা সিটকিনির অংশ লাগাই তার সাথে অপর পার্শ্বকে যুক্ত করে দিয়ে লাগাই। তার এক পাশে যদি আমরা সিটকিনি লাগাই, অন্য অংশটাও আটকে যায়। কিন্তু ওই জানালার ক্ষেত্রে উনি লক্ষ্য করেন যে সিটকিনি যেটা, সেই অংশটুকু কিন্তু লাগানো, কিন্তু
অন্য অংশটা খোলা, তাহলে সিটকানি লাগানো অবস্থায় তো জানালার অপর অংশ খোলা থাকার কথা নয়। উনি আলো দিয়ে দেখতে পান যে ভেতরে একটি লাশ পড়ে আছে, কিন্তু লাশটি খুবই ভয়ানক। একটি ফুটবলের ভেতরের বাতাস বের করে দিলে যেমন ফুটবলটি চুপসে থাকে, একটি মানুষের ডেড বডি ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু সেই ডেড বডিটি ঠিক ওরকমই চুপসে যাওয়া। উনি যখন দেখলেন যে ওই ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ, তখন উনি ওখানে থাকা কনস্টেবল এবং অন্যান্য অফিসারদেরকে নির্দেশ দেন দরজা ভেঙে ফেলার জন্য। দরজা ভেঙে ঘরে যখন সবাই ঢোকার পর ওই লাশটি, ওই আইসিএস অফিসার স্টিভেনসন, উনি হাত দিয়ে চাপ দিয়ে দেখেন ওই লাশের পা থেকে মাথা পর্যন্ত কোনো হাড় নেই। তার মানে ওই ডেড বডির মধ্যে যতগুলো হাড় ছিল সব হাড় ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ঠিকঠাক আছে, কিন্তু কোনো হাড় নেই। এই হাড়গুলো কোথায় গেল? আর এভাবে নৃশংসভাবে তাকে হত্যা করলো কে? আসলে কি এটা হত্যা না কি হয়েছে কেউ বুঝতে পারছে না। কারণ হত্যা হলে শরীরে বিভিন্ন অংশে দাগ থাকতো, আক্রমণের চিহ্ন থাকতো, তেমন কিছুই নেই। তাহলে কিভাবে এই লাশটি থেকে বা এই দেহ থেকে হাড় সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল? পরিবারের সদস্যরা এরকম লাশ দেখে, নিকটাত্মীয় লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। যেহেতু এই বিষয়টি কোনোভাবেই বুঝতে পারছিলেন না ওখানে উপস্থিত যারা পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য যারা ছিলেন, তখন আইসিএস অফিসার স্টিভেনসন উনি নির্দেশ দেন যে লাশটি সৎকার করে ফেলতে। কারণ ওই পরিবার হিন্দু পরিবার ছিল, এই কারণে তাদের ধর্ম মত অনুযায়ী শ্মশানে গিয়ে লাশটি পুড়িয়ে ফেলা হয়। কিন্তু এই ঘটনা আসলে কেন ঘটলো, কি হয়েছিল, সে বিষয়ে উনি কিছুই বুঝতে পারছিলেন না। বিষয়টি নিয়ে তিনি অনেক ভেবেছিলেন, কিন্তু উনি কিছুই বুঝতে পারেননি। এই ঘটনার বেশ কিছুদিন পর, এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যখন এই ঘটনাটি ঘটেছে তখন ছিল শীতকাল। তো এই ঘটনার বেশ অল্প কিছুদিন পর, বেশ কিছুদিন বলতে অল্প কিছুদিন পর আর কি, হয়তোবা সর্বোচ্চ 1 মাস এরকম একটা সময় পর, তো তখন একটি ঘটনা ঘটে। এক রাতে আবারও তার কাছে একটি নিউজ আসে। ওই রাতেও ঠিক সেম কনস্টেবল তাকে বাসায় ডাক দেয়। ডাক দেওয়ার পর যখন উনি ঘুম থেকে ওঠেন, তখন কনস্টেবলের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন কনস্টেবল বলে যে এই গ্রাম থেকে আরো 3-4 গ্রাম পরে একটি ভয়ানক লাশ পাওয়া গিয়েছে, সেখানে ক্রাইম সিন করার জন্য আপনাকে যেতে হবে। অন্য অফিসাররা এই লাশটি ধরতে পারছেন না, ভয় পাচ্ছেন খুব, যে কিভাবে একটি লাশ এমন হতে পারে। উনি বেরি হয়ে যান। তখন আসলে এইভাবে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো তখনও কিন্তু ওই অঞ্চলে মানে এটা চালু হয়নি, তখন যেটি চলতো সেটি হচ্ছে যে ঘোড়ার গাড়ি। আর এরকম রাত বিরেতে বা দ্রুত চলাফেরার ক্ষেত্রে ওনার পার্সোনাল ঘোড়া ইউজ করতেন। তো ওনার ঘোড়াটি আস্তাবল থেকে বের করে ঘোড়া নিয়ে রওনা দেন। মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে আইসিএস অফিসার স্টিভেনসন তার সঙ্গী নিয়ে সেখানে পৌঁছে যান। সেখানে পৌঁছে গিয়ে দেখেন যে সেখানে আরও কিছু পুলিশ উপস্থিত আছেন। তাদের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন তারা বলেন যে স্যার, এই ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু এই ঘরের জানালার একটি পার্ট খোলা রয়েছে এবং আমরা সেখান এই মানে জানালা দিয়ে একটি ভয়ানক লাশ দেখতে পাচ্ছি, যেখানে শুধু কঙ্কাল পড়ে আছে। কঙ্কালের গায়ে রক্ত মাখা, তার মানে কিছু সময় আগেও এই কঙ্কালের গায়ে মাংস ছিল। এখন এটি আমরা বুঝতে পারছিলাম না, এই জন্য আপনাকে আমরা স্মরণ করেছি, আপনি একটু দেখবেন। তখন ওই
অফিসার স্টিভেনসন উনি নির্দেশ দেন যে দরজা ভেঙে ফেলার জন্য। দরজা ভেঙে যখন সবাই ভেতরে ঢোকার পর মানে অদ্ভুত একটি বিষয়, সেটি হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ বয়স্ক মানুষকে এভাবে খেয়ে ফেলছে, যেখানে শুধু কঙ্কাল পড়ে আছে, কিন্তু সেই মানে কঙ্কালের কোনো মাংস কিচ্ছু নাই, এবং মনে হচ্ছে খুব সময় নিয়ে খুব সুন্দর করে ধীর স্থিরভাবে সুস্থ মস্তিষ্কে একটি মানুষকে খেয়ে ফেলা হয়েছে, কিন্তু শরীরের কোনো হাড় সেখান থেকে মিসিং নেই। কিন্তু আগে যেই লাশটি উনি দেখেছিলেন প্রায় 1 মাস আগে, সেখানে তিনি দেখেছিলেন যে শরীরে সব কিছু আছে, শুধু হাড় নেই। আর এখানে তার ঠিক উল্টোটা, শরীরের ভেতরে কিচ্ছু নেই, মানে কোনো মাংস নেই, চামড়া নেই, কিচ্ছু নেই, শুধু কঙ্কাল পড়ে আছে এবং কঙ্কালের গায়ে রক্ত লেগে আছে। উনি যেখানে যেতেন সেখানে তদন্ত করার কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ওনার সাথে থাকতো। তার মধ্যে একটি হলো ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস আপনারা অনেকেই দেখেছেন, গোল একটা, এটাকে আমরা আতশী কাচ বলি। আতশী কাচ দিয়ে ছোট জিনিসকে বড় দেখায়, আপনারা অনেকেই সেটা দেখেছেন। অনেক সময় যারা মানে জ্যোতিষী, তারা এই আতশী কাচ দিয়ে হাতের রেখাগুলো দেখেন। মোটামুটি আতশী কাচের সাথে আপনারা সবাই পরিচিত আছেন। তো উনি আলো জ্বালাতে বলেন, মানে একটু বেশি করে আলো জ্বালাতে বলেন। তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, ওই সময় কিছু হ্যাচাক বাতির মতো কিছু মানে বাতি ছিল, যেগুলোর আলো বেশি হতো। তখন উনি ওই হ্যাচাক বাতির মতো, ওটা এক্স্যাক্টলি আসলে হ্যাচাক বাতি ছিল কিনা আমাকে বলতে পারেননি আর কি। তো উনি সেটি দিয়ে ওই লাশ উনি তদন্ত শুরু করেন যে এই লাশের আশেপাশে কোনো পায়ের ছাপ, কোনো আঙ্গুলের ছাপ এমন কিছু আছে কিনা। উনি কিচ্ছু পাচ্ছিলেন না। ওনার হাতে একটা নোট ছিল, সেই নোটে উনি টুকছিলেন যে কি কি উনি দেখেছেন, কি কি পেলেন। উনি হঠাৎ একটা বিষয় দেখতে পান, সেটি হচ্ছে ওই লাশের পায়ের যেই হাড় আছে সেই হাড়ের উপরে একটা চিহ্ন, এবং ওই চিহ্নটা এটা আমাদের যেই মুখের মধ্যে জিহবা আছে সেই জিহবার চিহ্ন। মনে হচ্ছে জিহবাটা ওই হাড়ের উপর লেগেছিল, যেহেতু ওই হাড়ের উপর রক্ত ছিল, রক্তের কারণে ওই জিহবার চিহ্নটা ওখানে লেগে গেছে। কিন্তু উনি এইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এই জিহবাটির মানে চওড়া, মানে ওয়াইড যেটা, মানে লম্বা না, চওড়া যেটা, এটি আমাদের হাতের প্রায় আধ হাত, মানে 6 ইঞ্চিরও বেশি হবে, এত চওড়া একটি জিহবা। যদি একটি জিহবা চওড়া হয় 6 ইঞ্চির মতো বা এর থেকে কয়েক ইঞ্চি বেশি, তাহলে সেই জিহবাটা লম্বা কত বড় হতে পারে, আর যেই প্রাণীটির এই জিহবা সেটি কত বড় হতে পারে বা তার আকৃতিটা কেমন হতে পারে, তিনি এই চিন্তা করছিলেন। তিনি এটা ভেবেছিলেন এটা হয়তো বা কোনো হিংস্র জন্তু জানোয়ারের কাজ। তিনি এও ভাবলেন যে যদি হিংস্র জন্তু জানোয়ার হয়েই থাকে, তাহলে এই জন্তু জানোয়ারের আকৃতিটা অনেক বড় হবে। কিন্তু ঘরের দরজা বন্ধ, এই জন্তুটি কোথা দিয়ে আসলো এবং কোথা দিয়ে চলে গেল। জানালার যেই পার্ট এখানেও একটি খোলা রয়েছে, সেখান দিয়ে কিন্তু এই জন্তুটি ঢোকাও সম্ভব নয়, বাহির হওয়াও সম্ভব নয়। ঘরের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেখান দিয়েও ওই জন্তুটি আসা বা যাওয়া সম্ভব নয়। তাহলে এটি কি ছিল? উনি ভেবে কোনো কুল কিনারা পান না। যাই হোক, এবার তদন্তেও তিনি কিছুই বুঝতে পারেন না যে আসলে কি হচ্ছে এগুলো। উনি চলে যান। বেশ কিছুদিন ধরে উনি ভাবছেন যে কি হতে পারে, কিন্তু উনি কিছুতেই এটি বুঝতে পারছিলেন না। কিন্তু একটা বিষয় উনি শুধু মিল পেয়েছেন, যে এবারের যেই বাড়িটাতে উনি লাশ যেটি দেখেছেন সেটিও একটি জঙ্গলের পাশে, মানে ওই বাড়ির পাশে জঙ্গল রয়েছে, আগের বাড়ির পাশেও জঙ্গল ছিল। আর ওই সময়ে যেই হয়েছিল, এটি সময়কাল আনুমানিক 1980 থেকে 90 সাল বা 1900 সাল, এই সময়ের মধ্যে আর কি। তো এই সময় কিন্তু বেশ জঙ্গল ছিল তখন, কিন্তু ওই সমস্ত জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার থাকতো। এখন তো এরকম নেই, কিন্তু ওই সময় এরকম থাকতো। কিন্তু এটা উনি চিন্তা করছেন এটা হিংস্র জন্তু জানোয়ারের কাজ হলেও হতে পারে,
কিন্তু হিংস্র জন্তু জানোয়ার যদি কাউকে ক্ষতি করে তাহলে আশেপাশে তো রক্ত পড়ে থাকবে, রক্তের ছাপ থাকবে, কিন্তু এমনটি কিছুই নেই। আর সেই হিংস্র জন্তু জানোয়ার কোথা দিয়ে ঢুকলো ঘরে আর কোথা দিয়ে বের হলো, এত চালাক হিংস্র জন্তু জানোয়ার তো থাকার কথা নয়। এই চিন্তা করে উনি খুব মানে দিশেহারা হয়ে পড়েন যে এই কেসটা সলভ করতেই হবে, কেন এমনটি হচ্ছে। এই ঘটনারও প্রায় 1 মাস যখন ছুঁই ছুঁই, তখন উনি এক রাত্রে ঘরে শুয়েছিলেন, তখনও কিন্তু শীতকাল, কারণ এটার সময় ডিস্টেন্সটা তো খুব বেশি না আসলে, তো তখনও শীতকাল। তখন যেহেতু শীতকালে চারদিকে খুব শুনশান নীরবতা থাকে রাতের বেলা বিশেষ করে, উনি রাতের বেলা ওনার ঘরে, ওনার ওয়াইফ পাশে শুয়েছিল আর ওনার 12-13 বছর বয়সী যে মেয়ে ছিল সে আরেক ঘরে শুয়েছিল। রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে, হঠাৎ মটমট শব্দে ওনার ঘুম ভেঙে যায়। মটমট শব্দটা এত তীব্র ছিল না যে গভীর ঘুম ভেঙে যাবে, কিন্তু উনি যেহেতু পুলিশের চাকরি করতেন, ওনার ঘুম বেশ পাতলা ছিল, যেহেতু তাদের ট্রেনিংয়ের সময় বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে রাতের বেলা ঘুমিয়ে থাকলে বিভিন্ন শব্দের জন্য ঘুম ভেঙে যায়, এইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো ওনার ওই শব্দ ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করেন কি ব্যাপার, এরকম শব্দ কোথা থেকে আসে। প্রথম দিকে উনি কোনো পাত্তা দেননি, তো উনি চিন্তা করেছিলেন যে হয়তোবা ঘরের মধ্যে বিড়াল ঢুকতে পারে, হয়তোবা রান্নাঘরে গিয়ে কোনো খাবার খাচ্ছে। কিন্তু উনি আরেকটা বিষয় ফিল করলেন যে শব্দটা আসলে রান্নাঘরের দিক থেকে না এসে তার মেয়ের যে ঘর, যে তার মেয়ে যেই ঘরে শুয়েছিল সেখান দিয়ে আসছে। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, ওখান দিয়ে শব্দ আসছে, কি তার মেয়ে কি কোনো কিছু খাচ্ছে? কিন্তু এত রাত্রে তো তার খাওয়ার কথা নয়, সে তো রাত্রে একসাথেই তার সাথে ডিনার করেছে। উনি চিন্তা করে দেখি তো একটু উঠে যাই, কিসের শব্দ। তো উনি ওঠেন, ওনার স্ত্রীকে ডাকেন না, যেহেতু উনি বিষয়টা অতটা মানে সিরিয়াসলি নেননি, এই কারণে একাই ওঠেন। একাই উঠে উনি ওনার মেয়ের কক্ষের দিকে যান। মেয়ের কক্ষের দরজা কিন্তু খোলা ছিল, কারণ দরজা আমরা যেটা কি বলি মানে সিটকেনি না লাগিয়ে যেমন যদি আমরা মানে আটকে রাখি ঠিক তেমনটা ছিল। যেহেতু ছোট মেয়ে, রাতের বেলা বেশ সমস্যা হতে পারে, অনেক সময় ঘুম ভেঙে চিৎকার করে ওঠে, যার কারণে দরজা ভেতর থেকে ওই মেয়েটা লাগাতো না। তো উনি দরজাটা মানে উনি কিন্তু ভেতর থেকে ওই যে কটমট শব্দ পাচ্ছিলেনই। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, মেয়ে কি করে, একটু আড়াল থেকে দেখি। তখন উনি দরজাটা একটু ফাঁকা করে যে দৃশ্যটা দেখতে পান, এই দৃশ্য দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনার মেয়ের ঘরের জানালার একটা অংশ খোলা এবং চাঁদের আলোতে, ওই জানালা দিয়ে যে চাঁদের আলো ঢুকছিল সেখানে দেখতে পান যে মোটা লোমশ কিছু একটা তার মেয়ের পাশে বসে আছে এবং কিছু একটা খাচ্ছে। উনি আগের 2টো ঘটনা তখন তার মাথায় স্ট্রাইক করে যে নিশ্চয়ই এটা ক্ষতিকর কিছু। তখন উনি দ্রুত ওনার বেডরুমে চলে যান এবং ওনার মাথার কাছে থাকা যে রিভলভারটি ছিল সেটি নিয়ে আসেন। তখনও কিন্তু ওনার ওয়াইফকে উনি ডাকেননি। রিভলভারটি নিয়ে এসে উনি দরজা ধরাম করে দরজা খুলে, ওনার মেয়ের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে যান এবং ওই সময়ই ওই প্রাণীটির সাথে প্রথম ওনার চোখাচোখি হয়। উনি দেখতে পান ওই প্রাণীটির আকৃতি বেশ মোটা, বেটে, শরীরটা লোমশ, কারণ চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল, কারণ ওই জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল, স্পষ্টভাবে সেটা বুঝতে পারছিল। এবং ওই প্রাণীটির চোখ দুটি টেনিস বলের মতো বড় বড় এবং লাল টকটকে, এবং ওই প্রাণীটির জিহবা অনেক বড় এবং বেশ চওড়া। ওই প্রাণীটির সাথে যখনই ওনার চোখাচোখি হয় তখন ওনার হাতে থাকা রিভলভার দিয়ে উনি ফায়ার করেন। ফায়ার করার সাথে সাথে উনি দেখতে পান ওই প্রাণীটির বডি এত মোটা হওয়ার পরেও মুহূর্তের মধ্যে জানালার ভেতর দিয়ে সে শিক গলে বাইরে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। যখন উনি ফায়ার করেছিলেন তখন উনি বুঝতে পেরেছেন এই গুলিটা ওই প্রাণীটির গায়ে লেগেছে। ফায়ারের শব্দে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। উনি চলে আসেন। চলে আসার পর ওনার স্বামী স্ত্রী দুজন মিলে যে দৃশ্য দেখতে পান, এটা অবশ্যই কোনো পিতা মাতার পক্ষে দেখা সম্ভব নয়। তারা আলো জ্বেলে দেখতে পান তার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে
ওই ভয়ানক প্রাণীটি। শুধু মাংস খেয়েছে, হাড়গুলো অবশিষ্ট রয়ে গেছে, শরীরের উপরের অংশ তখনও খেতে পারেনি। আর এই দৃশ্য দেখে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে যান। উনিও বেশ অনেকদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। ওনার মেয়েকে স্থানীয় একটি খ্রিস্টিয়ান কবরস্থানে দাফন করা হয় এবং সন্তানের এই মৃত্যুতে ওনার স্ত্রী অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। ওনার স্ত্রীকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। উনিও চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি একজন দক্ষ অফিসার ছিলেন। সরকার তাকে তখনই ছাড়ছিল না, বলে যে তুমি আরো কিছুদিন থাকো, তুমি চিকিৎসা করাও, স্বাভাবিক হও। কিন্তু উনি আসলে আর স্বাভাবিক হতেই পারছিলেন না। ওনার মেয়ের মৃত্যু, ওনার স্ত্রীর মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাওয়া, তো উনিও আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন। ওনার মেয়ের মৃত্যুর মাস 3-4 পরে ঘটে আরো একটি মর্মান্তিক ঘটনা। এখন পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে সেটুক পর্যন্ত আমরা বলতে পারি যে কি হয়েছিল, কারণ এটা ওনার মুখ থেকে শোনা। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল এটি আমরা কখনো জানতে পারিনি, যে আসল রহস্য কি ছিল। সেটি হচ্ছে, দিনের বেলা উনি 3 থেকে 4 মাস পরে দিনের বেলা উনি ওই দিন অফিসে আসেননি। এখন ওনার বাসায় গিয়ে একজন কনস্টেবল ডাকাডাকি করে, দেখে ঘরের দরজা ভেতর থেকে লক করা। অনেকক্ষণ যখন ডাকাডাকি করা হয়, ভেতর থেকে লক করা, তখন তারা চিন্তা করে যে স্যার কি অসুস্থ কিনা বা কোনো সমস্যা কিনা। তখন দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে ফেলার পর ঘরের মধ্যে ঢুকে দেখে যে আইসিএস অফিসার স্টিভেনসন উনি ঘরে নেই। তাহলে উনি কোথায় গেলেন? ঘরের দরজা ভেতর থেকে লক করা, কিন্তু উনি নেই। তখন পুলিশ কনস্টেবল লক্ষ্য করেন ওনার ঘরের জানালা কিন্তু খোলা, কিন্তু তখন কিন্তু গ্রীষ্মকাল চলে এসেছিল, যার কারণে গরমের কারণে খোলা রাখতেই পারেন, এই চিন্তাই করেছিল স্বাভাবিকভাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, জানালার একটি অংশ বন্ধ আর আরেকটি অংশ খোলা। এমনটা তো হওয়ার কথা নয়। তখন সবার মনে খটকা লাগে যে আগের যে ঘটনাগুলো ঘটেছে, 3টি ঘটনা, তার সাথে এই ঘটনাটার মিল রয়েছে। তাহলে হয়তো বা হত্যাকারী একই জিনিস বা একই জন্তু বা একই মানুষ। তাকে খোঁজা শুরু হয় চতুর্দিকে। খুঁজতে 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 জঙ্গলের মধ্যে একটি বড় কদম গাছের সাথে ওনার ফাঁসি দিয়ে ঝোলানো মরদেহ সবাই দেখতে পান। সবাই দেখেন কদম গাছের একদম শীর্ষে থাকা একটি ছোট্ট ডালে ওনার ডেড বডি ঝুলছে। অদ্ভুত ব্যাপার, আমরা জানি যে কদম গাছের ডাল সাধারণত নরম হয়। উনি বেশ উঁচু লম্বা ভারী মানুষ ছিলেন, এত বড় দেহ এই কদম গাছের ওই ছোট ডালে কিভাবে ঝুলছে? আরেকটি ব্যাপার হলো যে উনি গাছে চড়তে জানতেন না। উনি কিভাবে এত বড় গাছে উঠলেন উপরে? এটি নিয়ে সবাই গবেষণা করতে থাকে। যাই হোক, ডেড বডি তো নামাতে হবে। বড় একটি মই গাছের সঙ্গে ঠেকিয়ে একজন মানুষ উপরে ওঠে। উপরে ওঠার যখন উঠেছে, তখন যখনই একজন ওই দড়িটা খোলার জন্য ওই ডালে টাচ করেছে, শুধু টাচ করার সাথে সাথে ওই ডাল ভেঙে লাশ মাটিতে পড়ে যায়। মনে হচ্ছিল যে কেউ হয়তোবা ওই ডালটি ধরে রেখেছে, যার কারণে ডালটি ভেঙে পড়ছিল না। এত বড় একটা মানুষের ভারেও ওই ডালটি ভেঙে পড়ছিল না। কিন্তু যখনই একজন মানুষের টাচ লেগেছে, তখনই ওই ডালটি ভেঙে লাশ সহ নিচে পড়ে যায়। স্টিভেনসনকেও নীলফামারীতেই একটা খ্রিস্টিয়ান কবরস্থানে দাফন করা হয়েছিল। ওনার মৃত্যু কিভাবে হয়েছে, কে নিয়ে গেল, সেটি তো উনি আর কখনো বলতে পারেননি। তবে এই ঘটনাটি যিনি আমাকে বলেছিলেন, মূলত তার দাদা ব্রিটিশ পিরিয়ডে পুলিশের চাকরি করতেন। তিনিও যখন সদ্য চাকরিতে ঢুকেছেন, ঢোকার পর ওনার একজন সিনিয়র অফিসারের কাছ থেকে এই ঘটনাটি তিনি শুনেছিলেন। তিনি নিজেও ওই আইসিএস অফিসারকে দেখেননি কখনো। প্রিয় লিসেনার্স, আমি এই বিষয়টি নিয়ে কিছুটা স্টাডি করেছিলাম। স্টাডি করে একটি বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে যে জিনদের মধ্যে কিছু ভয়ঙ্কর প্রজাতি থাকে যারা মানুষকে তাদের খাবার বানায়। যদিও এখন এই ধরনের জিন সাধারণত আমাদের লোকালয়ে
খুব একটা মানে শোনা যায় না যে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আগেকার সময়, আজ থেকে 100-150 বছর আগে এই ধরনের ঘটনা ঘটতো, তখন অনেক ঝোপ জঙ্গল ছিল, অনেক ধরনের মানে প্যারানরমাল বিষয়গুলো, ভয়ানক প্যারানরমাল বিষয়গুলো ঘটতো। তো জিনদের মধ্যে এই প্রজাতিটি হতে পারে। এটা যদি শুধু নিছক জন্তু জানোয়ার হতো, তাহলে সেটি কিন্তু দরজা মানে জানালা দিয়ে তার ওই মোটা শরীর নিয়ে ঢোকার কথা নয়। আবার একটি বিষয়, সেটি হচ্ছে যখন আইসিএস অফিসার স্টিভেনসন তার মেয়ের পাশে ওই ভয়ানক জন্তুটিকে দেখেছিলেন, তখন যখন ফায়ার করার পর তার সামনে দিয়ে কিন্তু ওই মোটা শরীর নিয়ে জানালা দিয়ে সে বের হয়ে চলে যায়। কোনো স্বাভাবিক জন্তুর পক্ষে সেটা বের হয়ে যাওয়া সম্ভব নয়। গুলি করার পর কোনো স্বাভাবিক জন্তু কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ফেরত আসার কথা নয়, কিন্তু তার মৃত্যু খুবই রহস্যজনকভাবে হয়েছে, যেটি খুবই অদ্ভুত এবং ভয়ানক। তাহলে আমরা সব বিষয় অ্যানালাইসিস করে বুঝতে পারি এটি কোনো ভয়ানক পিশাচ জিনের কাজ। সে যখন রিভলভার দিয়ে গুলি করেছিল, গুলিটি ওই জিনের গায়ে লেগেছিল, যার প্রতিশোধ হিসাবে হয়তো আইসিএস অফিসার স্টিভেনসনকে সে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ওনার যখন ডেড বডি নিচে পড়ে গেল, উপস্থিত যারা পুলিশ সদস্যরা ছিলেন, তারা দেখলেন যে দড়িটি ওনার গলায় লাগানো রয়েছে। দড়িটি খুবই অদ্ভুত, এই ধরনের দড়ি ওনারা আগে কখনো দেখেননি। দড়িটি থানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল একটি ভল্টে, কিন্তু ভল্ট বন্ধ থাকার পরও কয়েকদিন পর রহস্যজনকভাবে ওই দড়িটি হারিয়ে যায়, যেটি আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। যার ঘটনা আমি এখন শেয়ার করব তিনি হচ্ছেন ইশরাত। তিনি যেভাবে লিখেছেন সেভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি ইশরাত, ভৌতিকগতার একজন রেগুলার লিসনার। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমাদের গ্রামের একটি পুকুরের ঘটনা, এবং এই গ্রামে একে আন্দায়ের পুষ্কুনি বলে, মানে অন্ধকার পুকুর। এটার কারণ হলো আমাদের এই পুকুরের পানি একদম কালো কুচকুচে, আর গভীরতাও এত বেশি যে এর পানি এত বছরে কোনোদিন কমেনি। আমরা ছোটকাল থেকেই এভাবেই দেখে আসছি। আমার বড় দাদারা 2 ভাই ছিলেন। বড় দাদার ঘরে আমার দাদা সহ 5 ছেলে 2 মেয়ে, আর বড় দাদার ভাইয়ের ঘরে ছিল 2 ছেলে। তো পৈতৃক সূত্রে ওয়ারিশ হিসাবে এই পুকুরে আমাদেরও অংশ আছে। কিন্তু পুকুরটা আমাদের হলেও এইখানে সবাই গোসল করতে পারত, দৈনন্দিন জীবনের কাজের জন্য এই পুকুরের পানি ব্যবহার করতে পারত। পুকুরের লোকেশনটা এমন যে আর আশেপাশে ঘরবাড়ি খুব কম, আর একদম ক্ষেতের মাঝে। পুকুরের বাম সাইডের দিকে পর্যায়ক্রমে আমাদের 5 দাদার বাড়ি থাকলেও ডান সাইডের দিকে একদম খালি, এবং পুকুরে একবারে একটা বড় বেশ পুরানো গাব গাছ আছে। বাটোয়ারা হিসেবে লটারি করে বাম পাশের সবার লাস্টের দিকের পুকুরের সেই জায়গাটা পড়ে আমার দাদার 5 ভাইয়ের মধ্যে সেজো দাদা রহমান, তার নাম আসে। এবং ডান সাইডে পুরো ক্ষেত আর বিরান জঙ্গল, আর একটি বড় ভাগ সহ একটা পুরনো বড় করই গাছ আছে। তা রহমান দাদা আর উপায় না পেয়ে সেখানেই বাড়ি করে থাকা শুরু করে। তো পুরনো সহজে গাব গাছ ছিল ডান সাইডের আশেপাশের জায়গা, এই জায়গা নিয়ে ঘটনা ঘটে গেছে এই গ্রামের ভেতর। পুকুরের ডান সাইডের দিকে যদিও বিরান জঙ্গল, আর পাড়ের দিকে পুরনো গাব গাছ রয়েছে, কিন্তু এর বেশি দূরে ক্ষেতের মাঝে একটা ছোট দ্বীপের মতো মাটি ভরে বেশ উঁচু করে খুব কম ঘনবসতি সম্পন্ন একটি গ্রামের সৃষ্টি হয়, এবং এই সবসময় নিচু থাকে। বর্ষাকালে পানি উঠে যায় সেই জায়গায়। তাই মূলত এইভাবে মাটি ভরে বেশ উঁচু করে দ্বীপের মতো করে ছোট্ট একটি গ্রামের সৃষ্টি। মানুষের আকৃতিদের মালিক আল্লাহ, বাচ্চার সুস্থতা এবং ভাগ্য নির্ধারণ করার মালিকও আল্লাহ। কিন্তু এক অজানা কারণেই সেই গ্রামটিতে শুরু হয় প্রায় কম বেশি যেই শিশুই জন্ম নিয়েছে তাদের মধ্যে অনেকেই প্রতিবন্ধী এবং মৃত জন্ম হয়েছে। কোনো শিশু ছিল বোবা, কোনো শিশুর ছিল ডাউন সিনড্রোম, আবার কোনো শিশু ছিল চলাচলে অক্ষম। সবথেকে অবাক করার বিষয় হচ্ছে আমাদের পুরো গ্রামে সবথেকে বেশি তেঁতুল গাছ ছিল,
সেই জায়গাটিতে এমন মনে হবে একটা তেঁতুল গাছের বাগান। আর আমার বড় ফুপুর কাছ থেকে আমরা শুনেছি আপু যখন ছোটকালে সেখানে খেলা করতে যেত যখন, তখন সন্ধ্যার দিকে নাকি বাসায় ফিরতো। বাসায় ফিরে সময় নাকি প্রায় সময় তেঁতুল গাছের নিচে পচা ব্যাং, তারপর মাছ, ইঁদুর, তারপর মুরগির নাড়ি ভুড়ি ইত্যাদি পড়া দেখতো। তো একদিনের ঘটনা, সেই গ্রামের একটি মেয়ে, নাম হচ্ছে মনীষা, সে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে খেলা শেষ করে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠে। কারণ তার মা বলে দিয়েছিলেন খেলা শেষে তেঁতুল পেরে নিয়ে আসতে রাতের বেলা টক ডাল রান্না হবে। তো মায়ের কথা মতো সে গাছের তেঁতুল পাড়তে ওঠে, কিন্তু কোনো এক অজানা কারণে সে খুব বাজেভাবে গাছ থেকে পড়ে যায় এবং 3 দিন বেহুশ থাকে। তার চেহারা কাউকে দেখতে দেওয়া হয়নি, কারণ তার ফেসে নাকি রক্ত জমাট বেঁধে ছোপ ছোপ বিভৎস রূপ ধারণ করেছে, বিভৎস, যা সাধারণত কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমার মনে আছে আমি যখন গ্রামে বেড়াতে গিয়েছিলাম আর সে যখন আমার সাথে দেখা করতে এসেছিল, তার মুখ ও ওড়না দিয়ে নিকাব করার মতো বাঁধা ছিল, কিন্তু তার চোখ দেখা যাচ্ছিল আর আশপাশের জায়গা বেশ কালশিটে মনে হচ্ছিল। মনীষার গাছ থেকে পড়ে যাওয়ার পর হুশ আসার পরে যখন ওকে জিজ্ঞাসা করা হয় যে সে কিভাবে পড়ে গেল, সে শুধু এতটুকুই বলতে পারছিল যে তাকে নাকি কেউ একজন খুব ফোর্সফুলি ধাক্কা দিয়েছিল। তারপর তার আর কিছু মনে নেই। আর এই মনীষারই আপন এক চাচাতো ভাই ডাউন সিনড্রোমের শিকার, আরেকজন অন্য ঘরের চাচাতো বোন বোবা, তারা সবাই এই দ্বীপের মতো গ্রামেরই বাসিন্দা ছিলেন। অন্য আরেক দিনের ঘটনা, মনীষারই চাচাতো দাদার ছেলে, মনীষার সম্পর্কে চাচা, তার ছোটকালের ঘটনা হঠাৎ করেই ওই ছোটকালের ঘটনা যেহেতু বলেছে, তাকে নাকি হঠাৎ করেই পাওয়া যাচ্ছিল না। যেহেতু গ্রাম এলাকা আর সেখানে একটাই ভয় থাকে, তা হলো পুকুর পাড়, আর দূরে হলে তখন বাড়ির মধ্যে একটা পুকুরই ছিল, তা হলো আন্দার পুষ্কুনি অথবা অন্ধকার পুকুর। গ্রামের লোকজন বেশ ছোটাছুটি করে সে পুকুরে গিয়ে দেখেন কিছুই নাই, আশেপাশে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছিল না। পরে ডুবুরি দিয়ে পুকুরে বেশ কিছুক্ষণ তল্লাশি করার পর বাচ্চাটাকে তুলে আনা হয়। পরে জানা গিয়েছিল কান্নাকাঠির রোল পড়ে গিয়েছিল। জানার পর ভেবেছিল বাচ্চাটি মারা গেছে, কিন্তু আসলে সে জীবিত ছিল, অজ্ঞান অবস্থায় ছিল। মারা গেলে পুকুরে ভেসে উঠত। অন্য আরেক দিনের ঘটনা, অন্য আরেকদিন গ্রামের একজন মহিলা সম্পর্কে উনি আমার দূর সম্পর্কের একজন ফুপি হন। তো তিনি কাপড় কাচতে সেই অন্ধকার পুকুরে চলে আসেন। যেহেতু ঘটনার শুরু দিকেই বলেছিলাম এই পুকুরটা আমাদের হলেও গ্রামের বেশিরভাগ মানুষ এই পুকুরটা ব্যবহার করে, তখন বেশ দুপুরের সময় ছিল, ঘরের কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায়। যার কারণে ফুপি দুপুরের দিকেই চলে আসেন কাপড় কাচতে। কাপড় কাচা শেষ হলে উনি গোসল শেষ করে নেবেন, এটাই ভেবেই তিনি কাজের উপর মনোযোগী হয়ে ওঠেন। আপনারা হয়তো লক্ষ্য করবেন গ্রাম দেশে দুপুরের দিকে একটু শুনশান থাকে, যেহেতু সেই টাইমটাতে রোদ বেশ তীব্র থাকে, তাই সবাই ঘরের ভিতরেই অবস্থান করছিল। তো ফুপি কাপড় কাচতে কাচতে খেয়াল করলেন কিসের জন্য একটা বুদবুদ আকারের শব্দ, এবং বুদবুদ আকারের শব্দ যেটা পানির থেকে গরম পানি ফুটন্ত অবস্থায় আসলে যেরকম আসে সেরকম শব্দ হচ্ছিল। তো ফুপি পুকুরের দিকে খেয়াল করে তাকালেন, দেখতে পাচ্ছেন পুকুর থেকে এক প্রকার বলক, গরম পানি বলক হলে যেরকম বলক আসে সেরকম বলকানি আসছে। আর বলকানিটা এমন যে ভেতরে থাকা সব কাদা ময়লা আগাছা মনে হচ্ছিল বেশ বেগ সহকারে উপরে উঠে আসতে চাচ্ছে আর কি, মানে খুব ফোর্সফুলি। ফুপি আরেকটু খেয়াল করেন আর দেখেন যে পুকুরের পানির বলকানের সাথে সাথে বেশ নিচ থেকে পুরো বিশাল পুকুর সমান হাড়ির কাংসা বা গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় হাড়ি, সেই হাড়ি ধরার জন্য সেই বাঁকানো সাইডটুকু ওইটা আস্তে করে পানি ভেদ করে প্রকাশ্যমান হচ্ছিল। ফুপির ভাষ্যমতে হাড়ির কাংসা দেখে মনে হচ্ছিল হাড়িটার আকার পুকুর সমতুল্য, মানে এত বড় হাড়ি, এবং কাংসাগুলোকে বেশ পুরু এবং মোটা মনে হচ্ছিল, অনেক পুরনো এবং শ্যাওলাযুক্ত। এক তো ফুপি সেখানে একা, তার উপরে ওই রকম বিশাল গভীরতা, কালো পানি যুক্ত পুকুরের এমন অস্বাভাবিকতা দেখে ফুপি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে যারা পুকুর থেকে পানি নিতে আসে তারা ফুপিকে অজ্ঞান অবস্থায় পায়। পুকুর পাড়ে তিনি একদম লুটিয়ে পড়ার মতো অবস্থা।
সাথে সেই জিনিসটা দেখেন তা হলো পুকুরের পাড়ায় হালকা বুটের শব্দ হচ্ছে, বুদ 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 আকারের শব্দ হচ্ছে আর কি। কোনো বিশাল একটা হাড়ি উপরে উঠে এসে নিচে চলে গেল, যেমন একটা ছাপ রেখে যায় ঠিক সেরকম মোটা হাড়ির কাংসার ছাপটা রেখে গেছে। এটা এমন হয়েছে যে ঘোলা পানিতে কোনোভাবে উপরে উঠে আবার ভেতরে চলে গেল, পানির ভেতরে। তো যেরকম অবস্থা হয় সেরকম অবস্থা, ভেসে উঠেছে হালকা করে। এই হাড়ির ঘটনাটা মোটামুটি আমাদের গ্রামে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সবার মুখে মুখে এই হাড়ির ঘটনাটা বেশ চর্চা হয় এবং প্রত্যক্ষদর্শী প্রায় অনেকেই ছিলেন। তাছাড়া এই পুকুরের মাছ আমাদের পরিবারে কেউ কোনোদিন খেতে পারেনি। কারণ হিসাবে বলা যেতে পারে প্রত্যেকটি মাছের ভেতরে কৃমির মতো পোকা পাওয়া যেত, যা দেখে সাধারণ মানুষের এই মাছ খেতে রুচিতে পারত। এর আরেকটি ঘটনা হচ্ছে, পুকুরের বাম পাশে ওয়ারিশ সূত্রে অথবা মালিকানা সূত্রে পাওয়া জায়গায় বাড়ি করা রহমান চাচাদের পরিবার অনেক কিছু ফেস করত। যেমন ওনাদের বাড়ির পুকুরের বাম পাশে, সেই বাম পাশের সবার শেষের সীমানায় তাদের বাথরুম ছিল, টয়লেট ছিল, আর রান্নাঘর ছিল পুকুর পাড়ের সাথে লাগানো। তো তারা যেই বিষয়টা ফেস করত তা হচ্ছে গভীর রাতে তারা শুনতেন তাদের রান্নাঘরে এসে কে যেন রান্না করছে। রান্না করার শব্দ পেতেন, কাটা বাছার শব্দ পেতেন, হাসি কান্নার শব্দ পেতেন। এরই পাশাপাশি রহিম চাচারও এক নাতি পুকুরে পড়ে যায়। ওনার নাতি এক প্রকার ভেসে উঠেছিল, সবাই ধরেই নিয়েছিল সে মারা গেছে। তো তারা কি যেন একটা রিচুয়াল করে বাচ্চাটাকে উল্টো করে কাঁধে নিয়ে বারবার গোল হয়ে পাক খাচ্ছিল। তো এমন অবস্থা দূর থেকে দেখলে মনে হবে আফ্রিকার কোনো একটা জঙ্গলি কোনো একটা আগুনকে ঘিরে নাচছে, মানে নাচানাচি করছে। এটা একটা বর্ণনা, বোঝার সুবিধার্থে বর্ণনা দেয়া। তারা এই রিচুয়ালটি করার সময় 4 থেকে 5টি কুকুর রহিম দাদাকে ঘিরে ধরে লুঙ্গি কামড় দিয়ে ধরে, এমনভাবে যে খুলে যাওয়ার মতো উপক্রম। তো ছেলেটার ভেতর থেকে অনেক ময়লা পানি বের হয় এবং আল্লাহ সেই যাত্রায় তাকে বাঁচিয়ে দেন। রহিম চাচার 8টি মেয়ে ছিল আর একটাই ছেলে ছিল। এই 8টি মেয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 জনকেই জিন আসর করত। এর মধ্যে সবার ছোট মেয়ে, ওনার নাম হচ্ছে ইতি। উনি যিনি সম্পর্কে যিনি ঘটনা পাঠিয়েছেন ইশরাত আপু, তার ফুপ্পি হয়, তার আব্বুর চাচাতো বোন। তাকে একজন মুসলিম জিন পজেস করে, আর অনেক ঝামেলা পাকিয়ে ফুপিকে সে খুবই পছন্দ করে বসে, যেতেই চাইতো না। তো ইতি ফুপ্পি নাকি প্রায় দেখতো ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠছে, আর সেই আগুন একটি ছেলের রূপ ধারণ করে ফুপির সাথে কথা বলছে। মাঝে মাঝে গাছের উপর উল্টো হয়ে বানরের মতো অর্ধেক মানুষ অর্ধেক বানর এমন রূপ নিয়ে গেছে, গাছে উল্টো ঝুলে ফুপিকে ভয় দেখাতো। তো জিনটি ফুপির উপর সর্বদা নজর রাখত, বলা চলে ফুপির সাথেই থাকতো। তো ইতি ফুপির সাথে আমার বেশ ভাব ছিল। বাড়িতে গেলেই ফুপির সাথে থাকতাম, সারাদিন ওদের বাসায় ঘুমাতাম, ভাত খেতাম। তো ফুপি অনেক ফাজলামি করতো, যেটা আগে কোনোদিন দেখিনি। ফাজলামি বলতে দুষ্টুমি করতো। আমি ভয় পেতাম, আবার হেসে উড়িয়ে দিতাম। তখনও জানা ছিল না যে ওনার উপর জিনের প্রভাব আছে। তো একদিন যখন সেই জিনের প্রভাব প্রকট হয়, ফুপির ঝামেলার সৃষ্টি হয়, তখন হুজুর আনা হয় বাড়িতে। হুজুর বলতে সেটা আমার বাবাই ছিলেন। যেহেতু আমি আগেই ডিটেলস বলছি না আমার বাবার ব্যাপারে, আমি এটা এড়িয়ে যাচ্ছি। তো জিনটি আব্বুকে বলছিল সে নাকি আমার আব্বুরই মাদ্রাসার ছাত্র এবং তার নাকি ফুপির চুল খুব পছন্দ হয়েছে, তাই সে ফুপির সাথে থেকে যেতে চায়। অনেকবার দূরে যাওয়ার কথা মাথায় আসলো, কষ্ট হচ্ছিল, তারপরও বোঝানোর পর এবং ওস্তাদ হিসেবে আব্বুর সম্মান রাখতে সে চলে যায়। এবং যাওয়ার আগে সে আমার কথা বলেছিল আব্বুকে, যেন আপনার ছোট মেয়ে, মানে আমি সারাদিনই ইতির সাথে থাকতো, আমি দেখতাম তাদের আপনার মেয়ে অনেক মিশুক, সাথে আরও অনেক কিছু বলেছিল। ছোটকালের কথা যেহেতু আমার মনে নেই, আমি প্রপারলি বলতে পারছি না। তো জিনটার বসবাস ছিল সেই পুকুর পাড়েই এবং পুকুর পাড়ের আশেপাশে থাকা জঙ্গলের মধ্যে, এবং ওখানে অনেকগুলো করই গাছ আছে, বড় বড় করই গাছ। এই গাছ থেকে রহিম দাদুর বাড়ি দেখা যেত। এই করই গাছ থেকেই প্রায় আমার অন্য দাদুর একজন মেয়েকেও জিনের আচর করেছিল। সেটা আরও বেশি বড় কাহিনী, সেটা সুযোগ হলে আরেকবার বলবো। আমার বড় দাদা, তারা সহ 2 ভাই ছিল। যেহেতু বড় দাদার ভাইয়ের 2 ছেলে, তাদের মধ্যেই একজন 15 কি 16 বছর হবে, সেই পুকুরটাতে গরুকে খাওয়ানোর জন্য কচুরিপানা আনতে চায়। তো তখন পুকুরে নামার পর কচুরিপানা কাটতে খেয়াল করে বিশাল একটা গজার মাছ, অস্বাভাবিক বড়, চোখটাও বেশ লাল, পুকুরের পাড়ে দাপড়াচ্ছে। তো পুকুরটার ব্যাপারে সবার যেহেতু খারাপ ধারণা ছিল, প্রায় গ্রামবাসীর সবাই তাই দাদার সাথে বড় একটা টোটা নিয়ে পুকুরে নেমেছিল সেটাকে ধরার জন্য।
আসলে গজার মাছটার এমন অস্বাভাবিকতা দেখে দাদা প্রায় ভয় পেয়েই পুকুরের পাড়ে গিয়ে সেই গজার মাছটাকে টোটা দিয়ে আঘাত করে চলে আসে। তো সেদিন রাতেই দাদা যখন ঘুমে চলে যায়, স্বপ্নে দেখেন অস্বাভাবিকভাবে সেই গজার মাছটাই আঘাতপ্রাপ্ত অবস্থায় চোখ অস্বাভাবিক লাল করে লাল এবং বড় করা অবস্থায় দাদাকে বলছিলেন, তুই আমাকে বিনা কারণে আঘাত করেছিস, তোর বংশ আমি নির্বংশ করে দিব। খুবই আফসোসের সাথে বলতে হচ্ছে যে আমার সেই দাদার ঘরে কোনোদিন কোনো সন্তান হয়নি। দাদি অনেক ছটফট করতেন একটা সন্তানের জন্য। একদিন নাকি দাদি পিঠা বানাচ্ছিলেন, তো সেদিন একটা মহিলা, মাঝবয়সী মহিলা, ঘোমটা দেয়া, সে দাদির কাছে এসে বসে পিঠা চাচ্ছিল। দাদির মন ভালো ছিল, দাদি ওনাকে একটা পিঠাও খেতে দিয়েছিলেন। মহিলাটা পিঠা অর্ধেক খেয়ে বাকি অর্ধেক দাদিকে খাবার জন্য বলছিলেন এটা খা, তোর বাচ্চা হবে। গ্রাম দেশে পিঠা বানাতে বসলে এক প্রকার হুলস্থুল লেগে যায়। এরই মাঝে দাদি মহিলাটাকে বলছিলেন যে আচ্ছা রেখে দেন পাশে, এইটা বলে দাদি ব্যস্ত হয়ে যায় এবং পিঠার কথা ভুলে যায়। আসলে দাদি বেশি একটা গুরুত্ব দেয়নি। পরে দাদি আর পিঠার সেই বাকি অংশ পায়নি। দাদি মরার আগ পর্যন্ত আফসোস করতেন যে যদি পিঠাটা খেতাম তাহলে হয়তো আজকে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিতেন বা কিছু একটা হতো। দেয়া নেয়ার মালিক তো আল্লাহ, সব কিছুই আল্লাহর ইচ্ছাতে থাকে। তো এইসব ভেবে আফসোস করা অনুচিত। তো অবশ্য তারা পরিশেষে একটা ছেলে দত্তক নেয়। সেই দত্তক নেয়া ছেলেটাই দাদা দাদির শেষ বয়সে নিজের ছেলের থেকেও বেশি যত্ন করেছিলেন। সেই দাদা দাদি এখন কেউই বেঁচে নেই। তাদের বাড়িতে চাচা সহ 2 মেয়ের 1 ছেলে বসবাস। তো এই ছিল আন্দাইর পুষ্কুনি অথবা অন্ধকার পুকুরের এইখানকার রিজিওনাল সেসব এলাকার ঘটনাগুলো। এবং সেই জায়গায় ঘটনা ঘটতে গেলে বলতে হচ্ছে এই পুকুরকে ঘিরেই ঘটেছে এবং অনেকেই ঘটনাগুলোর চাক্ষুষ সাক্ষী আছে। তো ইশরাত আপুকে অনেক থ্যাঙ্কস, যিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। এই ঘটনাটি তমার সাথে ঘটা ঘটনা। তমা 2000 সালে পড়াশোনা করতে যায় আমাদের নেইবারিং একটা কান্ট্রিতে। তার ইচ্ছে ছিল বি ফার্ম করা, ফার্মেসিতে পড়াশোনা করা। তো সেইখানে এইখানে সে পড়তে গিয়েছিল, সেখানকার রেপুটেশন খুব ভালো পাওয়াতে সে ওখানে পড়তে যাওয়ার চিন্তা করে। অনেক খোঁজ খবর করে এবং অনেকভাবে সে কাঠখড় পুড়িয়ে সেখানে অ্যাডমিশনের ব্যবস্থা করে। আর তার সাথে সে তার 2 বান্ধবীকে কনভিন্স করে পড়ার জন্য। যাই হোক, তারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল 3 জন, তমা, নাফিসা, জারা। তো ওরা 3 জনই ওখানে পড়তে যায়। তমার বাবা তাদেরকে সাথে করে নিয়ে যায় টোটাল কাজটা শেষ করার জন্য। যাই হোক, ওখানে অ্যাডমিশন হয় আর সব কিছু করার পরে তাদের থাকার জায়গার ব্যাপারটা আসে। তো ইউনিভার্সিটি খুব সুন্দর জায়গায়, পাহাড়ি একটা এলাকা, চারিপাশে পাহাড় ঘেরা, খুব সুন্দর। আর তারা যখন অ্যাডমিশন নিতে গিয়েছে তখন সেই সময়টায় বৃষ্টির সময়, তো বেশ সবুজ হয়ে আছে ওখানে। যদি অনেক আর্দ্র আবহাওয়া, তারপরও বেশ সুন্দর একটা টেম্পারেচার, তো মানে বেশ গরম না। এইসব সব কিছু খবর নিয়েই তমা ডিসাইড করেছিল ওখানে পড়তে যাবার। তো যাই হোক, তার বাবা খোঁজ খবর করে দেখে যে ওখানকার ডর্মের কী অবস্থা। তো সে বলে যে বাবা, এর থেকে একটু বেটার হয় আমরা যদি আলাদা থাকতে পারি। ওরাও রিকোয়েস্ট করে। প্রথমে তো গিয়ে হোটেলে উঠেছিল তারা কয়দিন। তো তোমার বাবা, তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, তিনি একটু খোঁজ খবর করে পরে বের করে ফেললেন সেখানে কিছু বাড়ি আছে, অনেকটা ভিলার মতো, এগুলো ডুপ্লেক্স। তো সেখানে ভাড়া নিয়ে থাকা যায় এবং সেটা মোটামুটি ফার্নিশড, সব কিছু আছে ভেতরে, সব রকমের জিনিসপত্র আছে। জাস্ট ভাড়া করে ওখানে থাকবে। স্টুডেন্টরাই বেসিক্যালি থাকে, যারা একটু অবস্থা সম্পন্ন স্টুডেন্ট, বিশেষ করে যারা বাইরের থেকে আসছে, মানে অন্য আশপাশের দেশ থেকে আসছে, তারাই ওখানে ভাড়া নিয়ে থাকে। অথবা ওখানকার স্টুডেন্টের মধ্যে যারা একটু অবস্থা সম্পন্ন তারা ওখানে থাকে। তো তোমার বাবা ওখানে কথা বলে একটা বাড়ি ভাড়া করে ফেলে তাদের জন্য, একটা ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। ছোট্ট বলতে মানে ওপরে একটা বেডরুম আছে, সাথে অ্যাটাচ বাথরুম, আর উপরতলায় ছোট্ট রেলিং, সেখান থেকে সিঁড়ি দিয়ে নামলে নিচে লিভিং রুম, তার 2 পাশে 2টা বেডরুম, কিচেন আর একটা বাথরুম আছে। তো ওইটা কমনলি ইউজের জন্য। তো এরকম একটা বাসাটা বেশ সুন্দর হলো। বাসা কিন্তু বেশ পুরানো, মানে বাসাটা দেখেই বোঝা যায় যে এই বাসা মিনিমাম 70-80 বছর আগের, আরও পুরনো হতে পারে। কিন্তু এটাকে মেনটেন করা হয়েছে, মানে রং করা হয়েছে সুন্দরভাবে, কাঠগুলো বার্নিশ করা হয়েছে চকচক করে। আর খুব সুন্দর বাসার যে দোতলার যে রুমটা, সেটা কিন্তু স্পেশাল রুম। এবং এটা নিয়ে কিন্তু আসলে কথা থেকে যায় যে আসলে উপরের রুমটা কে নেবে। ওইটা যে একটা স্ট্যান্ড অ্যালোন রুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। তো অবশ্যই তমা বলছে যে আমি কিন্তু বেশি ভাড়া দিব, তারপরে ওই রুমটা নিব। তো যারা আর নাফিস আর কোনো সমস্যা নেই এটাতে, ওরা আসলে একটু কম রেন্ট দিয়ে হলেও নিজের রুম যেটা থাকবে তারা ওইটাতেই ওকে।
তো তারা চাচ্ছিল মনে মনে যে ওইটাই তমা নিয়ে নিক। যাই হোক, তমাই ওইটাই নিল। আর এখানে আরেকটা সুবিধা আছে, তারা জানে যে তারা কিন্তু আড্ডা দিবে তো একসাথেই। আর ওই যে তমার রুমের সাথে যে বারান্দাটা আছে উপরে, সেই বারান্দাটা খুব সুন্দর একটা জায়গায়, মানে বারান্দাটা বেরুলে দেখা যায় যে দুই পাশে কিন্তু দেয়াল দেয়া, সামনে সুন্দর করে খোলা। আর বৃষ্টি যেহেতু হয়, যে জায়গাটায় তারা আছে ওইটা বৃষ্টি প্রধান জায়গা, ওখানে বৃষ্টি বেশি হয়, তো বেশ ছাদটা একটু সামনের দিকে বাড়ানো। আর মানে পানি এদিকে আসবে না, হাজার বৃষ্টি হলো পানি ওরকম এখানে এদিকে খুব একটা ছিটে আসবে না, খুব সুন্দর করে নামানো নিচের দিকে, কাঠের সুন্দর ডিজাইন করা। এবং তারপরে সামনের জায়গাটা দেখার মতো, ওইখানে সুন্দর লন আছে, একদম সুন্দর ঘাস, সেটা একদম সোজা গিয়ে অনেকটা কেমন কার্ভ হয়ে নেমে গেছে নিচের দিকে। এবং ওই নিচে একদম নিচের দিকে দেখা যায় এরকম তাদের যে বাসাটা, ওইটা একটু টিলার উপরে, ওখান থেকে নিচে নেমে আবার অনেকটা সমতল জায়গা, আবার উঁচু টিলা, এবং দূরে দেখা যায় পাহাড়, মেঘের মধ্যে, মানে অনেক মেঘের আড়ালেই পাহাড়গুলো দেখা যায়। আর তাদের বাসার সামনে যে লনের শেষ মাথায় একটা গাছ আছে, এরকম বড় নেড়া গাছ, এবং খুবই আশ্চর্যজনকভাবে নেড়া গাছটা দেখতে একটু বেশ ভৌতিক লাগে। তো এটা নিয়ে তমা, নাফিজা ওরা মানে ইয়ার্কি করছে যে এটা কি রে ভাই, ভূতের বাড়ির মতো একটা গাছ কেন বাসার এখানে? তো বললো যে হয়তো ছিল অনেক পুরনো গাছ, বলে এরকম একটা শুকনা গাছ এরকম কেটে ফেলে না কেন এখান থেকে, নিজেরা এগুলো আলোচনা করছে। আর বাসাটা নিয়ে তাদের একটু মানে ভয়ও কাজ করছে, কারণ বাসাটা একদম নিরিবিলি, 3 জন মানুষ থাকার জন্য অনেক বড়। তো তারা জিজ্ঞেস করছিল যার থেকে ভাড়া নিছে, তিনি তো ফার্নিশড বাসা ভাড়া দিয়েছেন, এবং এখানকার যে ফার্নিচারগুলো অনেক পুরানো, দেখেই মনে হয় যে 100 বছরের পুরনো ফার্নিচার। বিছানা, দেন সাইড টেবিল, বসার টেবিল, স্টাডি টেবিল, সবই পুরনো। তো তার সাথে কথা বলছিল, যে যিনি বাসা ভাড়া দিয়েছেন তার সাথে কথা বলছিল যে এখানে কি একটা কাজের মানুষ সবসময় রাখা যায় কিনা। বলে যে না, এখানে সবসময় কাজের মানুষ থাকবে না, সে আসে সকালে হেল্প করার জন্য একদিন আসবে, তো সে হেল্প করে তোমাদের চলে যাবে দুপুরের পরে, সে দুপুরের পর আর থাকবে না। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তমা তার বাবার সাথে এটা নিয়ে আলাপ করছিল। তো তার বাবা বলল যে তোমাদের লাইফ এভাবেই চলবে, কারণ এখানে এর থেকে বেশি কিছু পাবা না, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করে দিয়ে গেলাম, আমার খুব আর্জেন্ট কাজ আছে, আমাকে চলে যেতে হবে দেশে। তো প্রথম যেদিন ওই বাসাটায় থাকা হয়, সেদিন তো দিনের বেলা সকালবেলা তারা হোটেল থেকে বের হয়ে খাওয়া দাওয়া করছে, আরও টুকিটাকি কাজ ছিল সেগুলো সারছে। তারপর ওই বাসার যে মূল মালিক, যে মানে বুঝাই দিবে তাদের বাড়িটা, তিনি আসলে কেয়ারটেকার, তিনি মূল মালিক না। তো তিনি যে বুঝাই দিবেন, তিনি ওনাদেরকে নিয়ে আসছে ওখানে, তোমার আব্বু সহ। তো আসার পরে এটা ওইটা বুঝাই দিছে, এটা ওইটা দেখাচ্ছে। তো বাসা যখন দেখতেছে ঘুরে ফিরে তারা, তখনই ওদের মধ্যে একটু ভয় কাজ করতেছিল, কারণ বাসাটা অনেক বড়। যখন ওই নাফিজা দেখা গেছে যে ওরা যখন এই পাশটা দেখতেছে, নাফিজা বের হয়ে কিচেনের ওদিক যে একটা ছোট্ট বারান্দা আছে নিচতলা, ওইদিকে হেঁটে গেছে। তো তার কাছে কেমন জানি একটা ফিল হচ্ছিল, মানে কিচেনটা খুলে যখন নাকি ওই পাশে বেরিয়েছে, এই জায়গায় সাধারণত এটা পুরোনো বাসা, এখানে কিন্তু ওয়াশিং মেশিন রাখার সিস্টেম আগে ছিল না, এখানে বানানো হয়েছে আর কি। তো ওই জায়গাটা ওয়াশিং মেশিন সাধারণত থাকে, তো এখন নাই, ওয়াশিং মেশিন কিনলে তাদের কিনে রাখতে হবে। যাই হোক, তো ওখানে যখন ঢুকছে, সে তার কাছে জানি কেমন জানি একটা গা শিরশির অনুভূতি হচ্ছিল। মানে এই পাশের ছোট্ট বারান্দা, ওইটা নেট দেয়া, সামনে দিয়ে দেখা যাচ্ছে ওই যে গাছটা, নাড়া গাছটা, এবং গাছের নিচে অনেক এরকম ছোট ছোট অনেকটা আমাদের যে আছে, আমাদের দেশে কাশফুল হয়, কাশফুলের মতো জমে আছে ওইখানে হয়ে আছে। কেমন জানি লাগতেছে জায়গাটা দেখতে। তো এবং তার মনে হচ্ছিল যে তাকে কেউ দেখতেছে, নাফিসাকে, এবং মনে হচ্ছিল যে পিছনে যে কিচেনের মধ্যেও সে মনে হচ্ছিল কারো একটা উপস্থিতি টের পাচ্ছিল। দেখে নাফিসা তাড়াতাড়ি হেঁটে চলে আসে, এসে দেখে দুই পাশ থেকে ওই রুমটা দেখে তারা উপরে উঠছিল, ওই তমা আর যারা আব্বু আর ওই মহিলা, তারা আবার নিচে নামতেছে। তো তাকে জিজ্ঞেস করলো যে তুই কোথায় গেছিলি? নাফিসাকে বললো যে আমি কিচেনের ওদিকে গেছিলাম। তো তখন তমা বললো যে চল কিচেনটা আমরাও দেখি, বলে তারা হাঁটা দিল কিচেনের দিক। তা নাফিজার ঢুকতে ইচ্ছা করতেছিল না আরেকবার, কিন্তু সবাই যেহেতু ঢুকছে সেও ঢুকলো আবার। তো কিচেনে ঢুকে দেখাচ্ছে সে কেয়ারটেকার মহিলা, কিচেনে এই জায়গায় এই অবস্থা, ক্যাবিনেটগুলো এরকম অবস্থা, খুলে দেখাইলো। বেশ পুরনো, এবং ওই সে ক্যাবিনেটগুলো অনেক পুরনো, বাট সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং টং করে রাখছে, টার্নিশ করে রাখছে, মানে সুন্দর, মানে খারাপ না দেখতে। তো সে হেঁটে ওই যে পিছনের ছোট্ট বারান্দাটার কাছে গেল, যে বললো যে এই বারান্দাটা রাতের বেলা না আসাই বেটার হবে। তো বলছে কেন? তোমার আব্বা জিজ্ঞেস করছে কেন, মানে এখানে না আসা বেটার হবে কেন? বলছে নিচতলা তো, এখানে এই সামনে এই জায়গাটা, আর পোকামাকড় আরও কত কিছু থাকতে পারে, এরকম আসে, এই নেট লাগানো আছে, বাট রাতে না আসাই বেটার। তো একটু অড লাগলো তাদের কাছে। তো তোমার আব্বা জিজ্ঞেস করলো যে কি সিকিউরিটি কনসার্ন আছে নাকি, এখানে কোনো ক্রাইম রেট কি বেশি? বলে না, সিকিউরিটি ওরকম কিছুই নাই, এমনি মানা করলাম, রাতের বেলা তো পোকামাকড় এসেই, এবং টিলা তো নিচে চলে গেছে, ওদিকে অনেক বিষাক্ত পোকা টোকা থাকে, এরকম আসে রাতের বেলা।
তো তোমার আব্বু খুব একটা স্যাটিসফাইড হলো না উত্তরটায়, কারণ নেট লাগানো ওই জায়গায়, নেটটা খোলা যায় অবশ্য। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আসলো। আসার পরে ওই মহিলা সব কিছু বুঝাই দিয়ে তাদের ওই রুমটাও দেখালো পাশের সুন্দর করে, আবার আর লিভিং রুমটা সুন্দর করে দেখালো, রানিং স্পেসটা দেখালো, সব কিছু দেখায় মহিলা বিদায় নিল। বিদায় নেওয়ার আগে তাদেরকে চাবি বুঝাই দিয়ে গেল, প্রত্যেকটা রুমের, বাথরুমের এবং মেইন গেটের সব চাবি বুঝাই দিয়ে গেল। আর বললো যে কাজের মানুষ কালকে সকালে আসবে, ওর সাথে তোমরা তোমাদের মতো টাইম সেট করে নিবা, তোমরা কখন থাকবা, কখন আসবা। আর মনে রেখো, ও কিন্তু সন্ধ্যার পরে থাকবে না, সন্ধ্যার আগেই চলে যাবে এখান থেকে। তো তোমরা সেভাবেই তার সাথে সব অ্যারেঞ্জমেন্ট করে নিবা। তো বলে উনি বিদায় নিলেন, আর মেয়েরা বিদায় দিল, বললো ওকে আন্টি দেখা হবে। তো মহিলা তার নাম্বারটা লিখে দিয়ে গেছে, বলছে যে কোনো প্রয়োজন হলে এই যে ফোন আছে এখান থেকে আমাকে ডায়াল করো, ডায়াল করলে পাবা। তো যাই হোক, মহিলা চলে যাওয়ার পর সবাই বসছে লিভিং রুমে কাউচে, আর তোমার আব্বু আর একটা কাউচে বসা সামনে। তো বলতেছে যে বাবারা, আমি তো কালকে চলে যাব, আমি কিন্তু কালকে মানে আমার যেতেই হবে, আজকেই তোমাদের সাথে লাস্ট মানে দিন আমি আছি, তোমাদের যা যা দরকার সবাই লিস্ট করে ফেলো, আমি তোমাদেরকে বিকালে নিয়ে যাব, নিয়ে যে টুকিটাকি যা দরকার কিনে দিব। আর এই তো কালকে সকালে আমরা খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা কোথাও, তারপর কালকে সকালে আমি চলে যাব। তো এই বলে তোমার আব্বু তাদেরকে রেডি হতে বললেন যা যা দরকার লেখার জন্য। তো ওরা সবাই লিখলো, লিখে রেডি করছে। তারা ওই আঙ্কেলের জন্য অ্যারেঞ্জ করলো। তমা যে রুমটায় থাকবে বললো যে রাতের বেলা আঙ্কেল ওইটা রুমটায় থাকবে, তোমার রুমটাতে। আর তারা 3 বান্ধবী, তারা নিচে একটা রুমে আর কি 3 জন একসাথে থাকবে ওই দিন। তো যাই হোক, ওইভাবে হলো। তারা বিকালে গিয়ে কেনাকাটা করে এসে বাসায় ঢুকছে রাতের বেলা খাওয়া দাওয়া করে। তো তোমার আব্বু ঘুমাতে চলে গেছে, উনি অনেক টায়ার্ড। তো উনি যখন উঠে যান, তিনি বললেন যে তোমরা ঘুমাতে চলে যাও, হ্যাঁ, বেশি রাত জেগো না, অলরেডি রাত হয়ে গেছে, বেশ ঘুমাতে চলে যাও, বৃষ্টি হচ্ছে বাইরে। তো তোমরা তারপরে বসেছিল, কথা বলতেছে কাউচের মধ্যে। তো তোমার আব্বু উঠে যখন চলে যায়, তিনি যাওয়ার সময় তাদের ডাইনিং স্পেসের বাতিটা বন্ধ করে দেন এবং কিচেনের বাতিটা বন্ধ করে দেন। তো বন্ধ করার পর অলরেডি নিচে কেমন যেন অন্ধকার হয়ে যায় ধক করে একটা সাইড। তারপর উনি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তাদের যে মাঝখানে যে করিডোরের আলোটা ওইটাও বন্ধ করে দিয়ে তিনি রুমে ঢুকে যান। তো পুরো জায়গাটা কিন্তু অন্ধকার এবং সিঁড়ির পরে করিডোরটা অন্ধকার। ওই রুমের ওই তমা যে রুমটা থাকবে সেই রুমটার জানালার দিয়ে হালকা আলো আসতেছে আর কি, পর্দা ভেদ করে হালকা আলো আসতেছে। তো একটু পরে সেই বাতিটাও নিভাই দিল, মানে উনি ঘুমায় যাচ্ছেন। তো পুরো জায়গাটা কেমন জানি অন্ধকার লাগতেছে, তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা কেমন জানি একটা অন্ধকার পুরী এরকম। আর রাতের শব্দ বেশ মানে খুব কঠিনভাবে পাওয়া যাচ্ছে, পোকামাকড়ের ডাক। আর তার সাথে বৃষ্টি যে পড়তেছে ঝিরিঝিরি, মানে তাদের যে বাড়ির যে মেইন দরজাটা বড় একটা কাঠের দরজা, তার উপরে কিন্তু বেশ একটা জায়গায় একটু স্কাইলাইটের মতো আছে কাচের, সেখানে বৃষ্টি পটপট পটপট করে পড়তেছে, যে বৃষ্টির ফোঁটাগুলো এগুলো বোঝা যাচ্ছে। তো 3 জনেই বেশ চুপচাপ হয়ে গেছে। তো তমা বললো, এরি তোদের ভয় লাগতেছে না? তো তখন নাফিসা যারা বললো কেমন জানি লাগতেছে, বলে যে আজকে মানে আঙ্কেল আছে। নাফিসা বলতেছে যে আজকে যে আঙ্কেল আছে উপরে, তাও কিন্তু একটু সাহস লাগতেছে, কালকে কিন্তু আঙ্কেলও থাকবে না, তখন কেমন লাগবে আমাদের? আরই অসুবিধা নাই, ভয় লাগলে 3 জন এক রুমে যা থাকবো, অসুবিধা কি, রুম আছে তো কি হয়েছে। তো বলে 3 জনে কিছুক্ষণ ওখানে গল্প গুজব করার চেষ্টা করে, দেখলো 3 জনই টায়ার্ড লাগতেছে। তো তারা চলে যায় রুমে যায়, এক রুমে যায় তারা রুম লক করে নিজেদের মতো কিছুক্ষণ গল্প করতে করতে শুয়ে পড়ে। তো টায়ার্ড ছিল, এক পর্যায়ে ঘুম চলে আসে আর ঘুমা যায়, আর কিছু খেয়াল নাই তাদের। তো এইভাবেই প্রথম রাতটা কাটছে তাদের ওই বাসায়। তো পরদিন দিনের বেলা উঠছে, ওঠার পরে সকালে দেখলো যে আসলেই কাজের মানুষ আসছে। ওখানে বেল ছিল, বেল বাজাইছে, তারা এসে দরজা খোলার পর কাজের মহিলার সাথে তাদের কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হলো, কারণ কথা বুঝে না। অনেক ইশারা তারা মোটামুটি বোঝানোর চেষ্টা করলো কাজের মহিলাকে কিভাবে কি হেল্প করতে হবে। বাজার করে নিয়ে আসছিল কালকে রাতে, তোমার আব্বু অনেক কিছু কিনে নিয়ে আসছিল, মানে বাসায় যে টুকিটাকি রান্না করার জন্য রুটি মুটি বানায়, যে তারা ভাত টাত রান্না করবে, যা করবে আর কি, এরকম কিছু বাজার করে নিয়ে আসছিল। তো ওগুলো দিয়ে ওরাই ওই নাস্তা বানানোর চেষ্টা করে, ওই মহিলাও হেল্প করে এবং তারপর নাস্তা বানায়। খাওয়া দাওয়ার পর তোমার আব্বু বিদায় নেয়। তো ওদের কাছে খুব খারাপ লাগে, তোমার কাছে তো তোমার অনেক কান্নাকাটি করে বাবা বিদায় নেওয়ার সময়। তো বলে যে কোনো অসুবিধা নাই, আমার যে কোনো সময় কল দিলে আমি তো আছি, আরও তোমার আঙ্কেল আছে, বলছে যে প্রয়োজন হলে চলে আসবে কেউ না কেউ। আর ওদের নাফিজা যারা ফ্যামিলিও আছে। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে তোমার আব্বু বিদায় নেয় এবং তোমারা ওখানে দাঁড়ায় থাকে, দেখে যে উনি হেঁটে চলে যাচ্ছে। তো বেশ ওদের কাছে খারাপ লাগে আর কি, মানে এতক্ষণ মনে হচ্ছিল যে একটা সাহস আছে, এখন দেখা গেল যে মনে হলো যে সাহসটা একদম উবে গেল টুস করে। মনে মনে চিন্তা করতে থাকে তো আমার যে কেন আসছিলাম মানে পড়তে এরকম। তো যাই হোক, বাট স্ট্রং হতে হবে। তো তার ইচ্ছা আছে যে তার পরবর্তী ধাপ এম ফার্মটা সে করবে বাইরের কোনো দেশে, ইউরোপে বা আমেরিকায় গিয়ে, এরকম চিন্তা ভাবনা। তো যাই হোক,
এইভাবে শুরু হলো তাদের দিন। তাদের যে কাজের মহিলা আসছে সে মোটামুটি তাদেরকে হেল্প করলো। তো তারা চেষ্টা করলো মহিলার সাথে কথাবার্তা বলতে, কিন্তু এতে কথা মানে মহিলারটাও তারা বোঝে না, মহিলাও তাদেরটা বোঝে না, মানে অল্প স্বল্প ইশারা ইঙ্গিতে যতটুকু বোঝানো যায়। তো চিন্তা করলো যে পরবর্তীতে যখন তারা ক্লাসে যাবে কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে আসবে, যা এই দেশের বন্ধু যারা, তাদের কাউকে নিয়ে আসবে, এনে তাকে দিয়ে কথাবার্তা চালাবে আর কি, চিন্তা করছে। তো এই চিন্তা করে মহিলার সাথে এমনি টুকিটাকি ইশারা ইঙ্গিতে কথা বলতেছিল। তো মহিলা তাদেরকে কেন জানি মানে সে একলা থাকতে চাচ্ছে না মহিলা ওইখানে, মানে কিচেনে ওখানে যখনই থাকতেছে তারা যদি একটু সরে আসে ওদেরকে ডেকে নিয়ে আসতেছে, একদম হাত ধরে নিয়ে এসে ওখানে রাখতেছে। তো এটাতে একটু বিরক্ত হইলো ওরা তিনজন, যে কি ব্যাপার, মানে আমাদেরকে যদি এরকম ডেকে ডেকে বসাইতো মহিলা, আমি কেমনে কি। তো যাই হোক, তো ওরা থাকলো, চিন্তা করলো মহিলা কেন এরকম করতেছে জানে না, এবং মহিলা অন্য কোনো রুমেও একলা যেতে রাজি না, সে যে রুম গুছাবে কিছু করবে ওদেরকে সাথে করে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। তো চিন্তা করলো হয়তো নতুন মানে পরিবেশ বা নতুন বাসা বা অন্য মানুষের জায়গা দেখে হয়তো সে কমফোর্টেবল ফিল করতেছে না, জিনিসপত্র আছে মানুষের এগুলা। তো উপরের রুমে মহিলা যেতেই চাচ্ছে না, মানে বলতেছে যে তাকে বুঝাইতেছে ইশারা ইঙ্গিতে তমা, যে ওই যে উপরের রুমে আমার আব্বা থেকে গেছে ওইটাকে ক্লিন করতে হবে, তো ওইটা গোছাইতে হবে। মহিলা মানে উপরে যেতেই চায় না, মানে কেমন জানি করতেছে। তো সে বলছে চলেন, মানে এইভাবে বলছে চলেন আমি যাচ্ছি আপনার সাথে। তো ওরা তিনজনই গেছে, মহিলা পরে উঠছে, মানে খুব অনিচ্ছা সত্ত্বে উঠছে, উঠে তার মানে তাদেরকে বলতেছে ওখানে থাকতে মহিলা ইশারায়। তো খুব অবাক হলো যে কি ব্যাপার, মহিলা এরকম কেন করতেছে। তো ওরা তিনজন ওখানে থাকলো, বারান্দা খুলে যে বসলো, তাকায় দেখতেছে সুন্দর লাগতেছে, মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না এখন, তো মেঘলা। তো মহিলা ঘরটার গোছাচ্ছে, টোছায় সে তখন তমা বাথরুমটা দেখাইলো যে বাথরুমটা পরিষ্কার করে দেন। মানে মহিলা নিতান্ত অনিচ্ছা সত্ত্বে বাথরুমে গেল, দরজা খোলা রাখছে এরকম করে, আর বারবার তাদের দিকে তাকায়, মনে হয় যে কি যেন একটা ভয় পাচ্ছে মহিলা, বারবার তাদের দিকে তাকাচ্ছে। তো যাই হোক, ওরা তিনজন বারান্দায় বসে আড্ডা দিতে মহিলাকে দেখলো এবং তারা নিজের হাসাহাসিও করলো মহিলার অ্যাক্টিভিটিস দেখে। তো মহিলা এটাতে আবার একটু মানে মাইন্ড করছে বোঝা যায়। তো যাই হোক, সবকিছু গোছায় মহিলা বের হয়ে তারপর বিদায় নিল। তো ওরা চিন্তা করলো না, এই মহিলার সাথে ভালো মতো কথাবার্তা বলতে হবে, হয় ওই যে আন্টিকে কখনো ডেকে এনে কথা বলতে হবে, আর না হলে ওই তাদের ক্লাস থেকে যখন ক্লাস শুরু হবে কোনো ফ্রেন্ডকে নিয়ে আসবে, সে যে কথা বলবে আর কি। মহিলা বিদায় নিল। তা আজকে তো তাদের কিছু করার নাই, বাসায় থাকতে হবে, কোথাও যাবে না তারা। তো চিন্তা করলো যে রান্না বাড়া হবে, রান্না বাড়া করবে নিজেরা, কারণ মহিলার সামনে রান্না বাড়া আর হয় নাই তাদের। মহিলাই গোছায়, এটা ওইটা ওইদিকে রাখছে, এটা ওইটা গোছাইছে, রেফ্রিজারেটরের জিনিসপত্র রাখছে। তো যাই হোক, তিন বান্ধবী মিলে তারা রান্না বাড়া শুরু করলো। তো গল্প করতেছে, গান শুনতেছে, এগুলো করতে করতে তাদের সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় তাদের এই খাবার দাবার রেডি হয়েছে। তো তখন তো আর খাবে না, ওদের ডিনার করতে করতে 8টা-9টা বাজবে। তো ওগুলো গোছায় রেখে তারা যে যার যার রুমে চলে গেল ফ্রেশ হতে। তো তমা যথারীতি উঠে আসছে তার রুমে উঠে গেট খুলে ঢুকছে। ঢোকার পরে দেখে যে রুমের মধ্যে বেশ বাতাস ঢুকতেছে, মানে ওই যে ওরা তিনজন যখন ছিল তখন কিন্তু দরজা খোলা রেখে গেছিল, আর বড় জানালা, তো জানালাটা খোলা রেখে গেছিল, পর্দাটা সরাই দিছে। তো বেশ বাতাস আসতেছে। তো তমা গেল ওখানে, যে দরজা বা জানলা বন্ধ করবে, ওখানে সে বাথরুমে যাবে ফ্রেশ হতে। তো বারান্দার কাছে যখন আসছে তখন তার কাছে বেশ সুন্দর লাগলো বাইরের পরিবেশটা, মানে সূর্য নেমে গেছে, সূর্য দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে চলে গেছে সূর্য, হালকা লালচে একটা আভা উঠে আসতেছে মেঘের এই পাশ থেকে, আর এর মাঝে বেশ বাতাস শোঁ করে যাচ্ছে। আর বাসার সামনে যে মরা গাছটা আছে সেটা মনে হচ্ছে যে বাতাসে ওইটার যে চিকন চিকন ডালপালা আছে সেগুলো নড়তেছে, প্যাট 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 করে, কেমন যেন একটা অদ্ভুত ভাবে নড়তেছে। তো কিছুক্ষণ সে তাকায় থাকলো ওদিকে, তমা তার কাছে অদ্ভুত লাগলো। এটা কালচে গাছ, মানে অনেক বাকল টাকল একদম কালচে হয়ে গেছে, ফাটা, মানে গাছের উপরে যে স্কিন ফাটা। তার কাছে হঠাৎ করে কেন জানি মনে হলো যে গাছটা মোছড়ায় গেল, মানে নিজে নিজে মনে হচ্ছে গাছেরই একটা অংশ পেঁচায় গাছের উপর দিকে এরকম করে উঠলো। তো তার কাছে কেমন জানি ভয় লেগে গেল, গাটা শিরশির করে উঠছে, যেটা কি, হঠাৎ করে গাছটাকে এরকম নড়তে দেখলাম কেন। তখন মনে হলো যে গাছটার মধ্যেই আর একটা অবয়ব, মানে অবয়বটা অনেকটা এই গাছের মতোই স্কিন, মানে গাছের মধ্যে এক্সট্রা একটা লেয়ার, সেটাই মনে হলো যে বেয়ে গাছের উপর দিকে উঠছে, এরকম মনে হলো। তো তোমার বেশ ভয় লাগলো, মনে হলো যে এটা কি জিনিস দেখলাম, মানে খুব অদ্ভুত লাগলো তার কাছে, মনে হলো গাছের অংশটাই একটা আলাদা একটা অংশ গাছের উপরে। তো সে তাড়াতাড়ি ভয়ে ভিতরে ঢুকে, তখন অলরেডি কিন্তু আরও মানে এরকম মানে সূর্য আরও নেমে যাচ্ছে, তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজাটা লাগাই দিল, জানলাটা লাগাই দিল, দরজার বোল্ট যে ওখানে ছিল নব চেপে দিল, দিয়ে বাতি জ্বাললো, ঘরের বাতি জ্বেলে সে ফ্রেশ হতে চলে গেল। তো সে ফ্রেশ হয়ে সে আসছে, তার মুখ মুছতেছে, একটু দেখতেছে লাইট জ্বেলে তার বেসিনের ওইখানে, সুন্দরী বাথরুমটা টাইলস করা, মানে এগুলো মডার্ন জিনিস লাগানো হয়েছে। তো তাদের যে এই বাথরুমের যে কমোডটা, এটা ছিল একটু ডান দিকে চাপানো ভেতরের দিকে,
ওই কমোডের পেছনে আবার একটা ভেন্টিলেটরের মতো আছে। তো ওই জায়গাটা বেশ অন্ধকার, কমোডের জায়গাটা। তো যখন তমা এখানে বসে মুখে সে আয়নায় দেখতেছে, তার আইব্রো এটা ঠিক করতেছে, এই সময় তার কাছে মনে হলো যে ওই যে অন্ধকারের মধ্যে ওই কমোডের জায়গাটার মধ্যে তার কাছে মনে হলো যে মানে মেবি সামওয়ান স্ট্যান্ডিং দেয়ার, এরকম তার কাছে ফিল হলো। মানে তার ইনটিউশন বলতেছে, ফট করে সে ওদিকে তাকাইছে, কেন জানি তাকাই থাকে কেউ নাই, কিন্তু তার কাছে একটু আগে মনে হয়েছে যে ওই অন্ধকারের মধ্যে কেউ আছে। ওই জায়গাটা কিন্তু একটা অন্ধকার, বাতিটা অত ভালো মতন যাচ্ছে না ওইটা দিয়ে ওইদিকে, মানে ওইটা একটু এরকম সোজা দিয়ে বাথরুমের শেপটার মধ্যে এই সাইডে একটু চিকন, ওই জায়গায় কমোডটা ঢুকে গেছে। তো যাই হোক, তার কাছে কেমন যেন একটু গা শিরশির করলো। তমা তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে সে বাথরুমের লাইটটা অফ করে দিল, দরজা লাগাই দিল। লাগায় ঘরের মধ্যে এসে তার কাছে কেমন যেন একটু অস্বস্তি লাগতেছে। তো যাই হোক, সে মনে মনে একটু ধোয়া পড়লো, পড়ে সে ওই নেমে আসলো, এসে দেখলো যে বান্ধবীরা তখনও বের হয় নাই। তো সে লিভিং রুমে বসে আছে, বসে চিন্তা করতেছে যে ওরা কখন বেরোবে। তো সে চিন্তা করতেছিল যে কারো রুমে নক করবে, তো তার আগেই নাফিজা বের হয়ে আসলো। তো একটু পরে যারা চলে আসছে, তো তারপর তিনজন মিলে যে তাদের কিচেন থেকে খাবার দাবার এনে তাদের যে ডাইনিং স্পেসে রাখলো, রেখে সব রেডি করে তিনজনে খেতে বসলো। তো খাচ্ছে, গল্প করতেছে, খাবার মজা হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। দেশের বাইরে এসে প্রথম আবার মাছ কিনে রান্না করছে, কেমন ঘটনা, মানে তিনজনে এইসব গল্পগুজব করতেছে। তো তিনজনে বলতেছে যে মানে আজকে যা রান্না করছে সব কিন্তু খেয়ে ফেলতে হবে, এগুলো ফ্রিজে রেখে আর খাওয়া যাবে না। মানে তিনজনে এরকম বলতেছে আর কি নিজেদের ভিতরে। বলতে বলতে তারা মানে বলছে আচ্ছা ঠিক আছে, তোর ভালো মতো খেয়ে নে, যা যা আছে যে কয় পিস আছে সব শেষ কর। তো তিনজনে মিলেই খাইছে। খাওয়ার পর কাটা টাটাগুলো এরকম জমায় রাখছে একটা হিসে। তো খাওয়া শেষ, সবাই সব গোছাইছে। গোছানোর পর নাফিজা সবগুলা এই কাটাগুলাকে একটা বাটিতে নিয়ে সে একটা ছোট্ট এরকম প্লাস্টিকেরই ছিল আর কি ঝুড়ি, ওটার মধ্যে ফেলছে। ফেলে সে নিয়ে গেছে আর কি ওই বারান্দায় রাখবে। ঘরের মধ্যে রাখলে কেমন একটা স্মেল হবে এরকম। তো নাফিজাই গেছে ওখানে, যে বারান্দার দরজাটা খুলে নিচতলার যে কিচেনের পাশে ওইটা খুলে সে ঝুড়িটা রাখছে। ঝুড়িটা রাখার সাথে তার সে কেঁপে উঠছে, চপ করে কেঁপে উঠছে সে। কারণ সে দেখে যে বারান্দার ওই জালির ওই পাশে একটা কালো রঙের বিড়াল বসা। তার এই বারান্দাতে কিন্তু বাতি নাই, মানে তার কিচেনের থেকে যতটুকু আলো এসে পড়ছে এখানে, সেই আলোতে বিড়ালটাকে দেখা যাচ্ছে। এবং বিড়ালটা নর্মাল যে কালো বিড়াল হয়, মানে চকচকে একটা কালো রঙের বিড়াল, সেরকম না, কেমন জানি কালচে রঙটা। আর মনে হচ্ছে যে মানে মাথার কাছে লোমগুলো জানি কেমন। এবং ওইটা ও যখন কাঁটাগুলো সহ ইটা রাখছে, কেমন জানি একটা খ্যাক করে শব্দ করছে মুখ দিয়ে, খ্যাক করে শব্দ করে মুখটা হাঁ করে কেমন জানি খ খ করতেছে তার দিকে, বিড়ালের মতো ডাকতেছে না নর্মালি। তো নাফিসা একটু ভয় পাইছে, ভয় পেয়ে সে ওইটা ওখানে রেখে তাড়াতাড়ি ভিতরে এসে দরজাটা আটকাই দিছে। তো দরজাটা যখন আটকাইছে তখন এটা ডাক শুনতেছে, বেশ ভারী গলায় মেয়া মেয়াও করতেছে ওইটা। কারণ ওখানে নেট কিন্তু লাগানো, মানে বিড়ালটা চাইলেও ভিতরে আসতে পারবে না, মানে নেট দেয়া। তো জিনিসটা কেমন দিন লাগছে তার কাছে, সে লাগাই দিয়ে ভিতরে আসছে। তো এর মধ্যে তাকে জিজ্ঞেস করতেছে এই পাশ থেকে তমা, সে আরে কি হয়েছে? বলে যে না দোস্ত, আমি এখানে গেছিলাম এরকম এরকম, এইখানে একটা বিড়াল দেখছি, ভয় লাগছে অন্যরকম, এমনি বারান্দাটা জানি কেমন রে, আমি প্রথম দিন থেকে আমার কাছে ভয় লাগছে। তো শোনার পর তমা বললো যে হ্যাঁ, আমারও যে খুব ভালো লাগছে জায়গাটা তা না, বাট আমি ওরকম ফিল পাই নাই। তবে বাসাটার মধ্যে কি জানি কেমন জানি, আমি আজকে কি হয়েছে জানিস? তো বলতেছে যে এরকম সন্ধ্যার সময় এরকম এরকম গাছটার মধ্যে এরকম কেমন জানি লাগছে আমার কাছে। তো বলে যে বারান্দায় যাইতে না করছে মহিলা, বারান্দায় আমরা না যাই, হ্যাঁ চলে আসি। তো তারা যত দ্রুত সম্ভব তাদের যে থালাবাটি যেগুলো এঁটো ছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে তাদের যে কিচেনের বাকি যতটুকু পরিষ্কার করা করে চলে আসলো, বাতি নিভাই দিল। ডাইনিং স্পেসের টেবিল এগুলো পরিষ্কার করে এগুলো মুছে তারপর ডাইনিং স্পেসের লাইটও নিভাই দিল। তো এই যে কিচেন আর ডাইনিং স্পেসের বাতি নিভাই দেওয়ার পর তাদের যে এই অংশটা, তাদের যে লিভিং রুম আর এই জায়গাটা কেমন অন্ধকার লাগতেছে। কালকেই ভয় লাগছে, কালকে উপরে তোমার আব্বু ছিল আর আজকে কেউ নাই, তারা তিনটা মেয়ে শুধু, তাদের এই জন্য আরো ভয় লাগতেছে। আর বেশ খানিকক্ষণ পর পর ওই বিড়ালটা ডাকতেছে ওই বারান্দার থেকে, বেশ কেমন করে জানি, মানে এটা স্বাভাবিক নর্মাল যে একটা বিড়াল ডাকে সেরকম না। তো ওরা নিজেরা বলছে হয়তো বিড়ালই ওইটা ডাকতেছে, ওই যে কাটা টাটা দেখছে, ওই খেতে চায়। আমাদের কাছে আর কি এরকম ভয় লাগতেছে একলা একলা আসি দেখে। তো তিনজন লিভিং রুমে বসে কিছুক্ষণ গল্প করার চেষ্টা করলো। তো দেখলো যে গল্প জমতেছে না, এখানে কেমন দিন লাগতেছে, আর ঝিঝি পোকা ডাকতেছে, বেশ কোয়াইট জায়গাটা, বেশ কোয়াইট। তো একটু পরে বললো যে রে আমি আজকে ঘুমাইতে পারবো না একা এরকম। তোমা বলতেছে যে তোরা আমার সাথে আয়, উপরে থাক, আমরা তিনজন একসাথে থাকি। তো বলছে আচ্ছা ঠিক আছে। ওদেরও মানে সাহস এতটা নাই যে ও মানে এই পাশে লিভিং রুমের এই পাশে এক রুম, ওই পাশে এক রুম, আর উপরে তমা উপরে, মানে তিনজন তিন কোণা, এভাবে থাকার সাহস ওদেরও নাই। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে। তো ওরা বালিশ টালিশ নিয়ে তমার ওখানে চলে আসছে। তো তিনজনে মিলে যখন তারা রুমে আসছে তারা বেশ খুশি,
তোমার বিছানাটাও বেশ বড়। তো ওইখানে তারা বিছানা রেখে তারপর তিনজন গল্পগুজব করতেছে এবং তারা এই তিনজনে মিলে চলে গেল বারান্দায়। তো বারান্দায় যেয়ে দেখতেছে সুন্দর চাঁদ উঠছে আকাশে, মানে চাঁদটা মেঘের আড়ালে, মানে এটা মানে মেঘলা ছিল সারাদিন, তো মেঘের আড়াল থেকে চাঁদটা বেরিয়েছে, হালকা একটা চাঁদের আলো এদিকে, মানে একদম মনে হচ্ছে ধুয়ে দিচ্ছে এই পাশটা, এবং ওই গাছটাকে দেখা যাচ্ছে, গাছটাকেই কেমন জানি ভৌতিক লাগতেছে, আর এই স্ট্রং ঝিঝি পোকার সাউন্ড। তো তখন তমা বলতেছে ওই দুইজনরে যে আমি আজকে সন্ধ্যার সময় এই গাছটার এখানে এরকম দেখছি। তো ওই বাকি দুইজন মানে নাফিজা তো আগেই শুনছে, যারা বলতেছে তাই নাকি, বলে যে হ্যাঁ। তো ও তাকে বেশ ভয় পেতেছে, কয়ে থাক বারান্দায় আমরা না থাকি, চল আমরা চলে যাই ভিতরে। তো যখন এগুলো বলতেছে তখন বলছে যে বিড়ালটা ডাকতেছে, তিনজনে মানে একদম কাছাকাছি, তাদের খুব কাছে থেকে বিড়াল ডাকছে। তো হঠাৎ করে তাকায় দেখে যে তাদের যে এই বারান্দার ওখানে ছাদের এই পাশটা একটু নিচু জায়গা, ছাদের এই পাশটা যে মানে হয়ে গেছে, ঢালু হয়ে গেছে, ওইটার উপর বিড়ালটা বসা এবং তাদের দিকে তাকায় ডাকতেছে, চোখ দুটা জল জল করতেছে এবং মানে কেমন করে জানি ভয়ে তিনজন তাড়াতাড়ি, মনে হচ্ছে যে বিড়ালটা লাফ দিবে এরকম, তিনজন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে ডাকায় দিছে দরজাটা বারান্দার, এবং ডাকায় বলতেছে জানি বিড়ালটা তো মনে হয় কেমন স্বাভাবিক লাগতেছে না, অন্যরকম। তো তখন যারা বলতেছে যে না এত ভয় পাইস না, হতে পারে আমরা তিনজন আসি এবং পরিবেশটাই তো এরকম, কেমন দেখিস না পাহাড়ি পরিবেশ, এই জায়গায় তো এরকম লাগতেই পারে, একলা একটা বাড়ি, তো বাংলোর মতো একটা বাড়ি, আচ্ছা আমরা এখানে গল্পগুজব করি। তো ঘরের মধ্যে টেবিল ল্যাম্প জ্বলতেছে, এটা আলোতে তারা গল্পগুজব করতে করতে এক সময় ঘুমায় গেছে তিনজনই, মানে ঘুম আসছে, টায়ার্ড হয়েছে, টেবিল ল্যাম্প নিভাইতে ঘুমায় গেছে। তো তমা নাকি কয়েক সেকেন্ডের জন্য ঘুমায় যায়, আবার ঘুম ভেঙে গেছে তার। তো ঘুম ভেঙে সে তাকায় দেখতেছে যে ঘরের মধ্যে বাতি নিভানো এবং দুইজন বেশ আয়েসে নাক ডাকতেছে, তার বান্ধবী দুইজন নাক ডাকতেছে, আর তার যে বারান্দার পর্দার ওই পাশ থেকে চাঁদের আলো এসে একটু পড়ছে, আলো আধারি তৈরি হয়েছে ওই জায়গাটায়, যেখানে তার মানে বারান্দার জানালা, ওই জায়গাটা আলো আধারি তৈরি হয়েছে। কিছুক্ষণ সে তাকায় থাকতে থাকতে তার চোখে আলো আধারি শুয়ে আসলো, তো সে ঘরের পুরা পরিবেশটা বুঝতে পারতেছে যে ঘরটার মধ্যে কোথায় কি আছে এরকম লাগতেছে তার কাছে। এই সময় হঠাৎ করে ক্রিং ক্রিং করে ফোন বাজা শুরু হলো তার রুমে। তো ও কেঁপে উঠছে, ফোনের শব্দ এত লাউড ছিল যে সে কেঁপে উঠছে। তো ওঠার পর দেখলো যে ওর পাশ থেকে মানে তোমার পাশে নাফিজা শুয়েছিল, নাফিজা মানে ঘুম ঘুম কণ্ঠ বললে এখানে ফোন বাজে নাকি, কি রে এই রুমে ফোন আছে? তোমার বলে তাই তো দেখতেছি, আমি তাকে ঠিক মতো খেয়াল করি নাই। বলে যে হ্যাঁ দেখ না ফোনটা ধর, কে করছে। তো তমা উঠলো, নাফিজা কিন্তু এক পাশে ছিল বিছানার, সে ওকে ক্রস করে উঠলো, নাফিজা দেখা গেলো যে কথা বলে আবার সে শুয়ে পড়ছে। তো অন্ধকারের মধ্যেই মানে আলো আধারিত মোটামুটি একটু ঠাউর করতে পারছে তমা, ওই অবস্থায় হেঁটে হেঁটে গেল ফোনের কাছে যে সে ফোন পিক করলো। তো ফোন পিক করার পর কোনো কথা নাই, ওই পাশে মনে হচ্ছে কেমন টক 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 শব্দ করতেছে। তো সে বললো কে, হ্যালো হ্যালো এরকম বললো, হুইজ দিস, তাই বলে তারপর দেখ কোনো শব্দ নেই, ফোনটা রেখে দিয়ে বিছানার কাছে আসতেছে, আবার রিং। তো তমা হেঁটে গেছে, আবার ফোন উঠাইছে, একইভাবে কোনো শব্দ নাই, এরকম টক 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 কেমন একটা শব্দ হচ্ছে। তখন সে মনে করলো কেমন দুষ্টমি করতেছে। তো ফোনটাকে সে আবার রেখে দিয়ে আবার এসে বিছানার মধ্যে বসছে, শুয়ে পড়বে, এই সময় আবার রিং হয়েছে। তৃতীয়বার রিং হওয়ার পর তমা এবার হেঁটে গেছে ফোনটার কাছে, চিন্তা করছে যে এইবারও যদি এরকম করে সে ফোনটা রেখে দিবে, মানে উঠায় রাখবে রিসিভার, মনে হচ্ছে এটা কোনো প্র্যাঙ্ক কল হবে আর কি। তো ফোন রিসিভারটা সে উঠায় কানে ঠেকাইছে, খুব বিকৃত ভয়ঙ্করভাবে কোনো মানে মহিলা যদি কথা বলে কেমন জানি গলা টলা মানে পেঁচায় কেমন ভাবে, একটা মহিলার কণ্ঠ, মানে কি বলতেছে কিচ্ছু বোঝা যায় না। তো মানে কণ্ঠটা শুনেই মানে তমার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে কেমন জানি, এবং তারপর ঘর 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 করতেছে কণ্ঠটা। তো তমা তাড়াতাড়ি কি করলো, ফোনটাকে উঠায় রেখেই চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ছে। সে বুঝলো যে কেউ একজন প্র্যাঙ্ক কল করতেছে, সমস্যা করতেছে, মানে রাতের বেলা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। হতে পারে ওই মানে কত মানুষই হতে পারে যে এই মহিলা যে ভাড়া দিচ্ছে তার পরিচিত কেউ হতে পারে, বা সামথিং লাইক দ্যাট, বা কোনোভাবে হয়তো এখানে প্র্যাঙ্ক কল আসছে, মেয়ে মানুষের কণ্ঠ শুনছে এরকম করতেছে। তো এগুলো ভেবে তোমার এটা নিয়ে মাথা ঘামাইলো না, রিসিভার তো উঠায় রেখে আসছে, এসে শুয়ে পড়ছে। তো ভয় পেতেছিল অনেক, ওই যে তার বারবার ওই কণ্ঠটা মনে আসতেছে। তো ভয় পেতে পেতে সে একসময় ঘুমায় গেছে ভয়। তো যাই হোক সকাল হয়েছে, সকাল হওয়ার পরে সে যখন উঠছে, ওঠার পর একটু পর মনে পড়লো ফোনের কথা, দুই বান্ধবী তখনও ঘুমাইতেছে। তো তমা উঠে যায়, দেখলো যে রিসিভার উঠানো, তো কানে ঠেকালো, রিসিভার ডেড, মানে কোনো শব্দ নাই। ঠাস করে ফোনটা রেখে দিল, ফোনটা রেখে দিয়ে তার মতো তার সে ফ্রেশ হলো ইত্যাদি ইত্যাদি। দুই বান্ধবী একটু পর উঠছে, ফ্রেশ হয়েছে। তো পরদিন নাফিসা বলতেছে আরে তোর বিছনা ছোট রে, আমার শুইতে সমস্যা, আমি মনে হয় এক পাশে কাত হয়ে গেছি, ম্যাট্রেসটা কেমন এই সেই। তো বলে তাহলে তুই আসিস না, তোর রুমে থাক। তো বলে আমার রুমে তো ভয় লাগে এই সেই। তো তখন যারা বলতেছে যে
আমাদের ইভেনচুয়ালি অভ্যাস তো করতেই হবে যার যার রুমে থাকার, ঠিক না? আমাদের তো আলাদা আলাদা রুম আছে এবং সবারই প্রাইভেসির ব্যাপার থাকবে। তো সুতরাং এইটা কোনো ব্যাপার না, আজকের থেকে আমরা থাকি, এটা বেস্ট হয়, তাহলে আমাদের নিজেদের প্র্যাকটিসটাও হয়। হ্যাঁ, কোনো সময় আমরা অকেশনালি থাকলাম একসাথে, গল্পগুজব করলাম সপ্তাহে 2-1 দিন, আর আজকের থেকে অভ্যাস করি। তো তখন তমা মেনে নিল, নাফিসা বললো ওকে ঠিক আছে। তো এটা বলছে তারা, তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা হলো ওই দিনের মতো। তো যাই হোক, সারাদিন তাদের চলে গেল, ওই দিনও তো ক্লাস নাই, বাসার মধ্যে তারা ওই দিন একটু লেজিভাবেই কাটাইতেছে। বলতেছে যে এখানে টিভির ব্যবস্থা করতে হবে, টিভি না দেখলে তো সমস্যা, কেমন লাগে ঘরের মধ্যে আটকা। তো এগুলো করতে করতে ওই দিন বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আবার। তো এরকম তাদের বিকাল এই গল্পগুজব টুকিটাকি তারা ওই লুডু টুডু খেলে পার করছে। তো রাতে ঘুমাতে যাওয়ার সময় আজকে যে যার যার রুমে একলা একলা চলে গেল। তো রাতের বেলা চলে গেছে রুমে, যাওয়ার পরে তমার কাছে একটু অস্বস্তি লাগতেছে, কারণ সে যে উপর উঠছে একলা, তার কাছে বারবার মনে হইতেছে সেনকে গাছের মধ্যে কি দেখছে। আর তখন তার মনে পড়ছে কালকে রাতের ফোনের কথা, এই ফোন কলের যে ওই সাউন্ডটা, এটা তার মনে পড়ছে, এটা শুনে তার অনেক ভয় লাগতেছে মনে মনে। সে কিন্তু এটা নিয়ে আর আলাপ করে নেই কারোর সাথে, কেউ তাকে জিজ্ঞেসও করে নেই আজকে, মনে করে যে রাত্রে কি ফোন আসছিল ইত্যাদি। তো যাই হোক, তো তমা কি করলো, একটা বই নিল, বই নিয়ে কিছুক্ষণ পড়ছে শুয়ে শুয়ে। বই নিয়ে পড়ে সে ঘুমানোর চেষ্টা করছে। তার ওই সামনে তার টেবিল ল্যাম্পটা আরও ডিম করে দিয়ে, ওটা ডিমার আছে টেবিল ল্যাম্পে, ওই ডিম করে দিয়ে সে বসে বসে বইটা পড়ে চিন্তা করলো ঘুমায় যাই। একসময় চোখটা একটু লেগে আসছে, তো বইটা রেখে সে শুয়ে পড়ছে, আর লাইটটা নিভাই দিছে টেবিল ল্যাম্পটা। অনেকক্ষণ ঘুমায় আছে, তার কোনো খেয়াল নাই। হঠাৎ করে তার ঘুম ভাঙছে, ক্রিং ক্রিং করে শব্দ, লাফ দিয়ে উঠলো ঘুম থেকে, যে এই ফোন বাজতেছে, ওই যে ফোনটা। তো তমা মানে একটু অন্যরকম ফিল করতেছিল, কারণ রুমে তো আজকে কেউ নেই, আজকে সে একা। সে আস্তে করে উঠলো, চোখে কিছুক্ষণ ধাঁধা লেগে গেছে, ওই আলো আধারিটা বুঝতে একটু ধাঁধা লেগে গেছে। তো বিছানা থেকে উঠে সে গেল, গিয়ে দেখে ফোন বাজতে গেছে। তো ফোনটা কানে তুলে নিল। ফোনটা তুলে নেওয়ার পরে ওই পাশ থেকে কণ্ঠ বলতেছে যে তুই আমার রুমে কেন, ইংলিশে বলতেছে যে আমার রুমে তুই কেন, বেরো এখান থেকে, এই রুমে কেন আসছিস। তো শুনে তো আমার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, কেমন জানি একটা ফিসফিসানি নারীর কণ্ঠ। চিন্তা করলো এটা কে। তো তখন সে জিজ্ঞেস করছে হুজ দিস, কোনো শব্দ নাই। ওই পাশ থেকে আবার ক্যাট 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 শব্দ আসতেছে। তারপর সে ওই যে বিকৃত কালকের মতো শব্দ শুনতে পেল। তো প্রচণ্ড ভয় পেয়েছে তমা তাড়াতাড়ি ফোনটা ক্রেডেলেই রেখে দিছে। আবার এটা পুরনো ফোন, কিন্তু বেশ পুরনো একটা ফোন সেট। সে ক্রেডেলে রেখে দিয়ে সে দৌড় দিয়ে চিন্তা করছে সে নিচে যাবে ওই জারা বা নাফিজা রুমে। তো সে যখন দরজার কাছে আসছে, তার কাছে মনে হলো দরজার ওই পাশে কেউ আছে। তার বেশ ভয় লাগলো, অনেক ভয় লাগছে যে দরজার ওই পাশে কে, কারণ তার এই করিডোরে বাতি কিন্তু সে নিভাই দিয়ে আসছে রাতের বেলা, মানে যখন উঠে আসছে তখন। তো সে আস্তে করে তারপর দরজার নবটা ঘুরাইছে, দরজাটা টানছে, টেনে একটু ফাঁক করছে। সে তাকায় দেখতেছে তার করিডোরের মধ্যে মনে হচ্ছে যে যারা চুল টুল এরকম ছাড়া হামাগুড়ি দিয়ে তার এদিকে আসতেছে। যারা সে কেন মনে করছে তার ওই যে আদলটা দেখে যারাকে যে যতটুকু সে বুঝে ওইরকমই আর কি, যারাকে তো চেনে বান্ধবী, যারার মতোই মনে হইতেছে আকৃতিটা, মানে তার যে অবয়বটা যারার মতোই, চুলগুলো ছাড়া হামাগুড়ি দিয়ে তার সেই দিয়ে তার দিকে আসতেছে, তার দরজার দিকে। তো সে বলতেছে এই কিরে তুই এভাবে আসতেছিস কেন, হামাগুড়ি দিয়ে কেন আসতেছিস সেখান থেকে। তখন দেখলো যে মুখটা তুললো, এরকম মাথাটা উপর দিকে তুলছে, তুলে বলে হ্যাঁ আসতেছি, মানে একদম বাংলায় বলছে। কিন্তু সে দেখতেছে যারার ওই আলো আধারিতে, আলো কিন্তু নাই, মানে হালকা আলো আধারি, এর মধ্যে সে দেখতেছে যারার মুখ সে দেখতে পাচ্ছে না, মুখ বলে কিছু নাই, চেহারাটা পুরো অন্ধকার ওই জায়গায়। তো তমা ভয়ে একটা চিৎকার করছে, জোরে চিৎকার করছে এখান থেকে, একদম মানে চোখ বন্ধ করে হাত মুট করে চিৎকার করে উঠছে। মানে তার আসলে আর কোনো ডিফেন্স মেকানিজম ছিল না, প্রচণ্ড ভয় পেয়েছে সে। যে চিৎকারের চোটে সে দেখলো, মানে সে শব্দ পেলো একটু পরে যে ঠাস ঠাস করে দরজা খুলছে ওই রুমগুলোর থেকে, দেখলো যে বান্ধবীরা বেরো আসছে, দৌড় দিয়ে সিঁড়িতে দরদর করে আসলো, এবং ওরা আসতে আসতেই তমা ঠাস করে পড়ে গেছে ওইখানে ইসের মধ্যে, করিডোরের মধ্যে। তো ওর যখন হুঁশ ফিরছে তখন তমা দেখছে যে তার মুখের মধ্যে আলো পানি ছিটাচ্ছে দুই বান্ধবী, ওর সে তার বিছানায় শোয়া। তো বলতেছে কি হয়েছে, তো বলতেছে যে আমি এরকম একটা ফোন আসছে, এরকম এই ব্যাপার। তো বলে হ্যাঁ কালকেও তো ফোন বাজছে, নাফিজা বলছে কালকেও ফোন বাজছে, হ্যাঁ তারপর কি হয়েছিল, তখন বলে যে এরকম কণ্ঠ, আর আজকে আমি এরকম দেখছি। তো খুবই ভয় পায়, ওরা তিনজনই খুব ভয় পায়। ভয় পাওয়ার পরে তিনজন বলে যে আচ্ছা আচ্ছা বাকি রাতটা আর অন্য কোথাও শুভ না, এখানে শুই। তো ওই দরজা বন্ধ করে, তখন অনেক রাত, গভীর রাত হয়ে গেছে, তখন হয়তো 2টা এরকম বাজে। তো ওই রুমেই, এই তোমার রুমে ওরা তিনজন শোয়। ওই দিন রাতে নাকি তোমার রুমের বাথরুমের ভেতর থেকে মনে হচ্ছে কে দরজা নক করে বাথরুমের দরজা ভেঙে ফেলতেছে, এবং ভারী একটা নারী কণ্ঠ,
হ্যাঁ, নারী কণ্ঠ, ভারী নারী কণ্ঠ, এবং ওই দেশি ভাষায় বলতেছে দরজা খোল, দরজা খোল, আমার রুমে তোরা কেন, আমার রুমে তোরা কেন, ভারী কণ্ঠে, মানে ওই দেশি ভাষায় বলতেছে। ওই ভাষা ওরা বুঝে। ভয়ে তিনজনের সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, তারা একজন একজনকে জড়ায় ধরে শুয়ে আছে, এবং ভয়ে নাফিজা দোয়া পড়া শুরু করলো, জোরে 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 দোয়া পড়তেছে। তখন মনে হইতেছে যে বাথরুমের ওই কোনার দিকে, মানে মানে বাথরুমের পেছন দিক থেকে কেউ হাসতেছে এরকম। তো নাফিজা চোখ বন্ধ করে মন থেকে দোয়া পড়া শুরু করলো, এবং মনে মনে সে তখন মানে নিয়ত করতেছিল যে সে এরপর থেকে মানে একদম নিয়মিত সে তার সব মানে যা 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 করা দরকার ধর্মীয় কাজ সেগুলো সে করবে, এগুলো সে বাদ দিবে না কিছুই, প্র্যাকটিসিং একজন মুসলমান হবে। সে মনে মনে ভাবতেছে, সে ভয় পাইছে, অনেক রকম ভয় পাইছে। নাফিজা অবশ্য জানতো তাদের পরিবারে নাকি এরকম জিনে পজেস করা মানুষজন ছিল কয়েকজন, তো এগুলো এইসব ব্যাপার জানতো। সে দোয়া পড়তেছিল, জোরে জোরে চিৎকার করে করে দোয়া পড়তেছিল, তিনজনকে মানে একদম ধরে রেখে দোয়া পড়তেছিল এরকম। তো এরকম কতক্ষণ তারা টাইম পার করছে জানে না। তো এক সময় দেখা গেছে যে কোনো শব্দ নাই, চুপচাপ নীরব হয়ে গেছে চারিপাশ। তো ভয়ে চুপচাপ শুয়েছিল। তো তারা বুঝতে পারছে একটু পরে আলো ফুটছে, মানে ফজর হয়ে গেছে ওরকম সময়। তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করছে। তো ওঠার পরেই সকাল হলো। ওই বাথরুমে আর কেউ যায় নাই, উপরতলায় তিনজনই ওই যে তোমাকে নিয়ে নেমে আসছে, এসে নিচের বাথরুমে যে অজু করে তিনজন নামাজ পড়ছে ফার্স্টে। নামাজ পড়ার পরে বললো যে এই বাসার মধ্যে সমস্যা আছে, নিজেরাই রিয়েলাইজ করলো যে বাসার মধ্যে সমস্যা আছে। মানে কি করবে তারা বুঝতে পারতেছে না, একদম লিভিং রুমে বসে আছে। তো একটু পরে কাজের বুয়া আসছে, ওই যে কাজ করতে কাজের বুয়া আসার পর কাজের বুয়াকে তারা তিনজনে জিজ্ঞেস করতেছে ইশারা ইঙ্গিতে যে এই বাসা কি ভয়ের নাকি এরকম, মানে বিভিন্নভাবে করে দেখাচ্ছে। কাজের মহিলা বুঝে না। তো তারা তিনজন তখন দরজা খুললো, দরজা খুলে তাকায় আছে বাইরের দিকে, সামনে কাউকে দেখা যায় নাকি। তো দেখলো ওই যে সামনের ওই যে এখানে একটা বিল্ডিং, ওইটার নিচে একটা ছেলে দাঁড়ায় আছে। ও সম্ভবত ওই বিল্ডিং এর কাজ টাজ করে, দারোয়ান বাকি, তাকে এরকম হাত দিয়ে ডাকলো। তো ছেলেটা একটু পর আসছে, আসার পরে ছেলেটাকে বলতেছে যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো কিনা বা কথা বলতে পারো কিনা। তো ওই লোকটা তখন বললো যে হ্যাঁ, সে মোটামুটি ওই দেশের ভাষাও পারে, ইংরেজিও পারে। ওই বুয়া আবার ওখানকার একদম লোকাল ভাষায় কথা বলে, তো সুতরাং এত ক্লিয়ার না। তো যাই হোক ছেলেটারে দিয়ে বুয়াটার সাথে কথা বলাইলো, কমিউনিকেট করলো। তারা কমিউনিকেট করার পরে মোটামুটি বেরোলো, এবং বুয়াও টুকিটাকি যা বললো তার লোকাল ভাষাও কিছু বুঝে গেছে। তারা বুঝাইলো যে এই বাসাটার মধ্যে আসলেই ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে, এই কারণেই এই বুয়া ভয় এখানে থাকতে চায় না। তাকে অনেক অনেক রিকোয়েস্ট করে এই বাসার মহিলা এখানে আনছে, এবং বলছে তাকে কোনো মতে সন্ধ্যার পরে থাকতে হবে না, আর মানুষ সবসময় তার সাথে থাকবে কাজ করতে। তো জিজ্ঞেস করলো ওই ছেলেটাকে যে এই বাসার কি কোনো ঘটনা আছে নাকি। ছেলেটা বলতে চায় না, চেপে যেতে চায়। তারপরে সে বলল যে আমি জানতাম যে এখানে এরকম থাকতো আর কি, কিছু ব্যাচেলার থাকতো এখানে, তারা এর মধ্যে একজন এখানে হয়েছিল আর কি, তার প্রাণনাশ হয়েছিল আর কি। তো এরপর থেকে এই জায়গাটা ভীতিকর, ভয় পায় মানুষ। আর এমনি ওখানে ওই বাসার পেছনের অংশটা ভালো না, ওই যে এখানে একটা গাছ আছে ওইদিকে, এখানে কেউ থাকে না বাসার মধ্যে, মানুষই এটা ভাড়াটিয়াই পায় না, এরা খুব কম ভাড়াটিয়া পায়। তো আর আপনারা কিভাবে উঠছেন হুনোজ। তো বলতেছে আমরা তো অন্য দেশ থেকে আসছি। সে বলে হ্যাঁ, এখানে ওই আগেও থাকছে যারা স্টুডেন্টই, এবং কেউই বেশি দিন থাকে নাই। ছেলে মানুষরা থাকছে, ওরা মানে খুব দ্রুতই চলে গেছে, ভয়ে, মানে খুবই ভয় চলে গেছে। ছেলে মানুষ এখানে থাকতেই পারে নাই। আর মেয়ে মানুষ আপনারা তো হয়তো দেখলাম কয়েকদিন আছেন। তো বললো যে আসলে আমরাও ভয় পাইছি, এরকম অবস্থা আর কি। তখন সব কিছু বললো ওরা তিনজন। তো ছেলেটা বললো যে আপনারা এই বাসাটার মধ্যে মনে থাকাটা ঠিক হবে না, আপনারা ভালো হয় যে চেঞ্জ করে যান, আর আমি যে বলছি এটা বলেন না আবার। তো যাই হোক কাজের বুয়াকে তারা ওই দিন টুকিটাকি যা যা হেল্প আছে নেয় কাজের বুয়ার থেকে, এবং ওই দিন রাত্রেও তাদের ওখানে থাকা পড়ে। তারা তিনজনই এক রুমে থাকে, এবং তমা তার বাবার সাথে যোগাযোগ করে ওখান থেকে বের হয়ে যে একটা এরকম ফোনের দোকান ছিল, ফোন ভ্যাক্সেল আইএসডি ফোনে, ওখান থেকে ফোন করে তার বাবাকে সব খুলে বলে যে এখানে সমস্যা আছে এই ব্যাপারে সেই। তো তার আব্বা প্রথম শুনে মানে বিশ্বাস করতে চায়নি, একটু অবাক হয়েছে। তো তার বাবা বললো যে আমার কাছে একটু অন্যরকম লাগছিল, আমি যখন ওখানে ছিলাম ওই বাসাটায় রাতের বেলা আমার কাছে মনে হয়েছিল কেমন জানি, মনে কে জানি হাঁটা চলা করতেছে। তা আমি ভাবছিলাম যে তোমরা কেউ ঢুকছো নাকি কোনো কাজে কিছু নিতে, আমি আর ওটা গায়ে মাখি নাই। যাই হোক এখন কি করবা তোমরা ঠিক করছো। তো বলে যে আমরা তো এখানে থাকতে পারবো না। বলে তাহলে তোমরা ওখানকার ডর্মে যোগাযোগ করো, অথবা তোমরা দেখো মানে ওই তোমাদের কলেজের ওখানে যে তোমাদের যে আছে হেল্পে যে আছে তার সাথে কথা বলো, কাউন্সিলর যে আছে তার সাথে কথা বলো, সে যদি তোমাদেরকে কোনো বাড়িঘর ম্যানেজ করে দিতে পারে, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, যা লাগবে আমাকে জানাও শুধু। যাই হোক তমা চলে আসে, এসে বান্ধবীদের সাথে আলাপ করে। তো ওই দিন রাতেও তাদের ওখানে থাকা পড়ছিল, তারা তিনজন মিলে এক রুমে ছিল এবং দোয়া দরুদ পড়ে একদম ছিল। তো কিছু হয় নাই, কিন্তু তাদের কাছে মনে হয়েছে যে বাসার মধ্যে কেউ চলাফেরা করে রাতের বেলা,
মানে বাসাটা যখন রাত হয়ে গেছিল তখন তিনজন এক রুমে ছিল, তাদের কাছে মনে হয়েছে কেউ হাঁটাচলা করতেছে ড্রয়িং রুম দিয়ে, এদিক দিয়ে ওদিক দিয়ে হাঁটাচলা করতেছে, এবং ওই বিড়ালের ডাক অনেক শুনছে, তারা অনেক শুনছে বিড়ালের ডাকতে এখান থেকে। তো ওরা কিন্তু এই দ্বিতীয় দিন যখন ছিল তখনও খাওয়া দাওয়া করছে বাইরের থেকে, না রান্নাই করে না ওইখানে, খাওয়া দাওয়া বাইরের থেকে করছে। আর ওরা তৃতীয় দিন ওই বাসার থেকে সরে যায়। ওই যে ওই ছেলেটাকে বলছিল, ছেলেটাই তাদেরকে একটা বাসার এখানে সন্ধান দিয়ে দেয় কাছাকাছি। তো ওই বাসাতে ওই যা ওদের তিনজনের কাছে টাকা পয়সা ছিল তার অ্যাডভান্স দিয়ে সরে যায়। ওই মহিলাকে বলে যে, ওই যে কেয়ারটেকার মহিলাকে বলে যে আপনার বাসায় সমস্যা আছে এই ব্যাপার। তো মোটামুটি তমা ওই মহিলা আসার পর খুলে বলে যে আপনার বাসায় এরকম এরকম সমস্যা ছিল। তো মহিলা নাকি বলতেছিল যে উপরে ফোন তো লাইনই নাই, ওখানে ফোন আছে কিন্তু ওখানে তো লাইনই নেই, তোমার ফোন বাজলো কেমনে? তো সে বলছে এবার আপনি বলেন ফোন কেমনে বাজলো, হ্যাঁ মানে এটা তো আমি বলবো না। তো যাই হোক, তারা ওখান থেকে সরে যায়। তৃতীয় দিনই অন্য জায়গায় অন্য বাসায় নিয়ে নেয়, এবং ওই যে ওই ছেলেটা বাসা একটা তাদেরকে ব্যবস্থা করে দেয় খুঁজে ওইখানে। তো সেই বাসায় যে তারা অনেক রিকোয়েস্ট করে ওখানে উঠে যায়, বলে যে আমাদের ইমার্জেন্সি উঠতে হবে। তো ওই বাসায় উঠে যায়। তো ওই বাসাতে মোটামুটি তারা ছিল, আর সমস্যা হয় নাই। তো এটাই ছিল তমা আর তার বান্ধবীদের জীবনে ঘটা একটা ভয়ের অভিজ্ঞতা। এখন তিনজনই নর্থ আমেরিকায় থাকে, ডিফারেন্ট স্টেটে থাকে, আর সেই স্মৃতি এখনও তাদের মনে আছে। তো তমা তার জীবনে আরও কিছু ছোটোখাটো জিনিস ফেস করছে বিদেশে যাওয়ার পরে। তো সে বলছে যে কখনো সে সুযোগ পেলে সেই ঘটনাগুলো শেয়ার করবে। তো থ্যাংক ইউ তমা ফর ইউর স্টোরি। ঠিক তখনই ট্রেনের ভাঙ্গা জানালার কাছের দিকে চোখ যেতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ট্রেনের ভিতরের আবছা হলদে আলোয় আমি দেখতে পাচ্ছিলাম যে জানালার বাইরে ট্রেনের চাকা বা রেল লাইনে কিচ্ছু নেই। পুরো আস্ত ট্রেনটা মাটি থেকে অন্তত 20 ফিট ওপরে কুয়াশার শূন্য চাদরের ওপর কোনো একদিক দিয়ে শব্দ ছাড়া ভেসেই চলছে। আর আমার ঠিক সামনের সিটে বসা সে চাটু পাড়া বড় লোকটা হুট করেই তার মাথাটা সোজা করলো। তার কপাল থেকে পুরো মুখটা মাঝখান দিয়ে দুভাগ হয়ে হা হয়ে গেল, আর সেখান থেকে বের হয়ে এলো অজস্র কিলবিল করতে থাকা কালো পোকা। সে তার দুটো মাংসহীন কঙ্কাল হাত দিয়ে আমার পা দুটো শক্ত করে চেপে ধরে চেরা গলায় বলতে লাগলো যে পরের স্টেশনে আমাদের সবার নামার কথা ছিল তানভীর, তুই কেন মাঝ পথে জেগে উঠলি? চল, এবার তোকেও আমাদের সাথেই নামতে হবে। এই ঘটনা 2023 সালের ডিসেম্বর মাসের একদম শেষের দিকে। আমার নাম তানভীর রহমান। আমি পাবনার ঈশ্বরদীতে থাকি এবং নাটোরের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি। প্রতিদিন সকালে ট্রেনে করে নাটোরে যাওয়া এবং সন্ধ্যায় আবার উত্তরা এক্সপ্রেস বা লোকাল ট্রেনে করে ঈশ্বরদী ফিরে আসাটা ছিল আমার দৈনন্দিন রুটিন। সেদিন ছিল বছরের শেষ বৃহস্পতিবার। ব্যাংকের ক্লোজিংয়ের সময়ও কাজের প্রচণ্ড চাপ ছিল, যার কারণে আমার অফিস শেষ করতে করতে প্রায় 9টা বেজে গেল। যখন নাটোর স্টেশনে পৌঁছালাম তখন কুয়াশায় পুরো প্ল্যাটফর্মটা ঢাকা। হাত বাড়ালে সামনের মানুষও দেখা যায় না। স্টেশনের ভাঙ্গা অ্যানাউন্সমেন্টে জানতে পারলাম ঢাকাগামী ডাউন ট্রেনটি ধীরগতির কারণে প্রায় 2.5 ঘন্টা লেট। বাধ্য হয়েই আমি একটা লোকাল মেল ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত তখন আনুমানিক 11টা বেজে 20 মিনিট। কুয়াশা ভেদ করে একটা পুরনো জরাজীর্ণ লোকাল ট্রেন এসে স্টেশনে থামলো। ট্রেনের বগিগুলোর ভেতরটা কেমন যেন অন্ধকার, আর তীব্র একটা পুরনো স্যাঁতস্যাঁতে ভেজা কাগজের গন্ধ আসছিল। আমি তাড়াহুড়ো করে ট্রেনের ভেতরে একটা ফাঁকা বগিতে উঠে জানালার পাশের একটা সিটে বসলাম। বগিতে যাত্রী বলতে মাত্র 3 থেকে 4 জন, সবাই দূর দূরান্তে ছড়ানো,
ছিটানো আসলো। কেউ কোনো কথা বলছে না, সবার গায়ে কালো চাদর জড়ানো। তো ট্রেনটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের দুলনিতে আমার চোখ দুটো লেগে গেল। সারাদিনের ক্লান্তির কারণে আমি বেশ গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম ট্রেনের মধ্যে। হঠাৎ একটা তীব্র ঠান্ডার ধাক্কায় আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1:15। সাধারণত এই সময়ের মধ্যে ট্রেনের ঈশ্বরদী পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটি তখনও চলছে, তবে কোনো ঝকঝক শব্দ ছাড়া একদম নিঃশব্দে সে চলছে। আমি জানালার বাইরে তাকালাম, কিন্তু ঘন কুয়াশা ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। ঠিক তখনই আমার নজরে গেল আমার একদম সামনের সিটে বসা একটা বৃদ্ধ লোকটার দিকে। লোকটা একটা ময়লা চাদর মুড়ে দিয়ে মাথা নিচু করে বসে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ট্রেনটি এতক্ষণ ধরে চলছে, অথচ লোকটা একবারের জন্য তার শরীরে কোনো অংশ লড়ায়নি। আমি একটু অস্বস্তি বোধ করে গলা খাকারে দিয়ে বললাম, চাচা, ঈশ্বর যে আসতে আর কতক্ষণ লাগবে বলতে পারেন? কিন্তু আমার প্রশ্নের কোনো জবাব নেই। লোকটা ওভাবে পাতল হয়ে বসে রইল। আমি ভাবলাম হয়তো ঘুমাচ্ছে। ঠিক তখনই ট্রেনের ভেতরের একমাত্র মিটমিটে আলো জ্বলতে থাকা লাইটটা হুট করেই দপ করে নেভে গেল, আর চারপাশ থেকে একটা তীব্র পচা নর্দমার গন্ধ আসতে শুরু করলো। গল্পটা এতটাই উগ্র ছিল যে সেই গন্ধে আমার দম আটকে আসছিল। আমি সিট থেকে উঠে অন্য বগির দিকে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু তখনই ঘটল সেই হাড় হিম করা ঘটনা, যা আমি একদম গল্পের শুরুতেই বলেছিলাম। জানালার কাছ চোখে পড়তেই দেখলাম নিচে কোনো লাইন নেই। ট্রেনটি শূন্য কুয়াশার ওপর ভাসছে, আর সামনে সেই বুড়োটার মুখ মাঝখান থেকে চিরে একদম গলে গিয়ে পোকা বেরোতে লাগলো। সে তার বরফ শীতল হাত আমার পা দুটো চেপে ধরলো, যাতে আমি একদম নড়তে না পারি। তার হাতের স্পর্শে আমার প্যান্টের কাপড়টা যেন জমে বরফ হয়ে যাচ্ছিল। ট্রেনের বাকি যে 3-4 যাত্রী ছিল, তারাও একে একে তাদের সিট থেকে উঠে দাঁড়ালো। কুয়াশার আবছা আলোয় আমি যা দেখলাম, তাদের কারোই মাথা নেই, কারো হাত ভাঙা, আর কারো শরীর পুরো লোহা হয়ে গেছে। তারা সবাই হাত বাড়িয়ে আমার দিকেই এগিয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম আমি কোনো জ্যান্ত মানুষে টেনে ওঠেনি। মৃত্যুর তীব্র ভয় আমাকে গ্রাস করলো। আমি আমার সমস্ত শক্তি দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে সূরা ফালাক আর সূরা নাস পড়তে শুরু করলাম। ঠিক যখনই সেই কঙ্কাল হাতগুলো আমার গলার কাছে চলে আসছে, আমার মুখের পবিত্র কালাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ট্রেনটা একটা বিকট শব্দ করে কেঁপে উঠল, যেন একটা বিশাল বিস্ফোরণ হলো। তো যখন আমার জ্ঞান ফিরল, তখন চারপাশটা ফর্সা হয়ে গেছে। আমি কুয়াশাচ্ছন্ন একটা ধান ক্ষেতের মাঝখানে রেল লাইনের পাশে পড়ে আছি। আমার সারা শরীরে কাল সেটে দাগ। দূর থেকে স্থানীয় কিছু মানুষ আমাকে ছুটে দেখতে এলো। পরে যখন ঈশ্বরদী রেলওয়ে হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হয় এবং আমি রেলওয়ে পুলিশকে ট্রেনে বর্ণনা দেই, তখন ওখানকার এক বুড়ো গার্ড আমার দিকে তাকিয়ে ভয়ে ফ্যাকাশা হয়ে যান। তিনি আমাকে আড়ালে ডেকে নিয়ে গেলে বলেন, বাবা, তুমি যে ট্রেনের কথা বলছো, সে একই ট্রেন নভেম্বরের একটা লোকাল মেল ট্রেন আজ থেকে প্রায় 10 বছর আগে এই ডিসেম্বর মাসের এক কুয়াশাচ্ছন্ন রাতে লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে গিয়েছিল।
সেই দুর্ঘটনায় একটা পুরো বগির সব যাত্রী মারা গিয়েছিল। তারপর থেকে প্রতি বছর ডিসেম্বর শেষ সপ্তাহে গভীর কুয়াশায় ওই লাইনে মাঝে মধ্যে একটা অভিশপ্ত ভুতুড়ে ট্রেন চলতে দেখা যায়। তুমি কুয়াশার ওপরের স্টেশন মাস্টার হাত থেকে বেঁচে ফিরেছ। তো এই ছিল আমার ঘটনা। আজ যখন আমি রাতে বাড়ি ফিরি আর কুয়াশার ভেতর থেকে দূর থেকে কোনো ট্রেনের হুইসেল শুনি, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। মনে হয় সেই 3 নম্বর বগির কঙ্কালগুলো আজও হয়তো নতুন কোনো যাত্রীর জন্য ট্রেনের দরজা খুলে অপেক্ষা করছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে।